এই মাথা ওটা আজকে আমাদের সন্ধ্যার সময় আমাদের কাছে একটা খবর আসে যে রাজাপাল চৌধুরী নামে একজন ব্যক্তি, ওনার কাল ভোরবেলা ওনার বাইকটা মিসিং হয়ে যায় সার্কিট হাউস এলাকা থেকে, আগরতলা রাস্তা থেকে। তো সেই মোতাবেক আমরা খোঁজখবর নিয়ে সেটা আমরা হিউম্যান সোর্স লাগাই। তারপরে সোর্সের মাধ্যমে আমরা খবর পাই যে এখানে মোরাবাড়ি এলাকার এবং রহিমপুর এলাকার দুইটা চোর তারা এই বাইকটা চুরি করেছে। তো সেই খবর ভিত্তিতে আমরা এখানে আসি বিশালগড় থানাতে, এবং বিশালগড় থানার সহযোগিতায় আমরা জয়েন্ট রেডের মাধ্যমে আমরা দুইজন আসামিকে তাদেরকে ডিটেইন করি এবং তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা একটি জঙ্গল থেকে আমরা সেই বাইকটি যে চুরি হয়েছিল সেই বাইকটি আমরা উদ্ধার করছি। যাদেরকে মানে আটক করা হয়েছে তাদের নামগুলো কি? একজনের নাম হলো এমডি শাহিন, আর একজনের নাম কি জানি বললো, আরেকজনের নাম শরীফুল। এখন আপনারা মানে ফার্দার কি করবেন? এখন আমরা আইনানুগভাবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, এফআইআর রেজিস্টার করা, এবং এই যে বাইক লিফটিং গ্যাংয়ের সাথে আর কাকে জড়িত আছে তা আমরা খুঁজে তাদেরকে অ্যারেস্ট করব। আগামী দিনে আরো বাড়বে হয়তো। আপনার মুখার্জি, অফিস সেক্রেটারি,
একটি সামাজিক সংস্থা। আমরা যারা প্রত্যেকটা সদস্য আছি, আমরা বিগত বছরের মতো এবারও আমরা এখানে পুজোটা করছি। কী কী কর্মসূচি রয়েছে? এখন দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ থেকে শুরু করে সাধারণ মানুষের বিভিন্ন অনাথ আশ্রমে খাদ্য সামগ্রী বিতরণ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আমরা বিগত প্রত্যেক বছর চালিয়ে যাই। এবারও এটাই চলবে, এটার ব্যতিক্রম হবে। কতদিন থাকবে এবার আপনাদের পুজো? 26 তারিখ থেকে পুজো শুরু, 25 তারিখ থেকে পুজোর উদ্বোধন হচ্ছে, 31 তারিখ পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন মঠ মন্দিরের যিনি সাধু সন্তরা আছেন তাদের করকমলের দ্বারা আমাদের পুজোর উদ্বোধন করা হয়। বিশেষ কোনো আকর্ষণ থাকছে কি এবার? প্রত্যেক বছরের ন্যায় এবছরও সন্ধ্যা থেকেই বিভিন্ন ত্রিপুরা রাজ্যের যারা বিভিন্ন শিল্পীরা আছেন, এই শিল্পীরা তারা এখানে নিজেদের পারফর্ম করবে। তো প্রত্যেকে, আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকে জানাতে চাইছি যে আপনারা প্রত্যেকে আসবেন, আমাদের পুজোয় ব্রতী হবেন, আমাদের পুজো দর্শন করতে আসবেন। আপনাদের কাছে এটাই আমাদের করজোড়ে আবেদন। বাজেট কত? বাজেটটা এটা এখনও ঠিক হয়নি। বাজেট কোনোবারই আমাদের ফিক্সড বাজেট থাকে না, এটা বছর বছর বাড়তেই থাকে। বিভিন্ন বছরের ন্যায় এবারও আমরা গণেশ বন্দনায় ব্রতী হয়েছি। এবারের আমাদের পুজো 14তম বর্ষে পা দিয়েছে। বিভিন্ন বছরের মতো এবছরও রাজ্যবাসীর কল্যাণে, বিশ্ববাসীর কল্যাণে আমরা রবীন্দ্রভবন চৌমুহনীতে আমাদের গণেশ বন্দনায় আমরা ব্রতী হয়েছি। আর সবের নাম সব দেখতে আমার ডর লেগে
একটু 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 এই মাথা ওটা আজকে আমাদের সন্ধ্যার সময় আমাদের কাছে একটা খবর আসে যে রাজা পাল চৌধুরী নামে একজন ব্যক্তি, ওনার কাল ভোরবেলা ওনার বাইকটা মিসিং হয়ে যায় সার্কিট হাউস এলাকা থেকে, আগরতলা রাস্তা থেকে। তো সেই মোতাবেক আমরা খোঁজ খবর নিয়ে সেটা আমরা হিউম্যান সোর্স লাগাই। তারপরে সোর্সের মাধ্যমে আমরা খবর পাই যে এখানে মোরাবাড়ি এলাকার এবং রহিমপুর এলাকার দুইটা চোর তারা এই বাইকটা চুরি করেছে। তো সেই খবর ভিত্তিতে আমরা এখানে আসি বিশালগড় থানাতে, এবং বিশালগড় থানার সহযোগিতায় আমরা জয়েন্ট রেডের মাধ্যমে আমরা দুইজন আসামিকে তাদেরকে ডিটেইন করি এবং তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা একটি জঙ্গল থেকে আমরা সেই বাইকটি যে চুরি হয়েছিল সেই বাইকটি আমরা উদ্ধার করছি। যাদেরকে মানে আটক করা হয়েছে তাদের নামগুলো কি? একজনের নাম হলো এমডি শাহিন, আরেকজনের নাম কি জানি বললো, আরেকজনের নাম শরীফুল। এখন আপনারা মানে ফার্দার কি করবেন? এখন আমরা আইনানুগভাবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, এফআইআর রেজিস্টার করা, এবং এই যে বাইক লিফটিং গ্যাং এর সাথে আর কাকে জড়িত আছে তা আমরা খুঁজে তাদেরকে অ্যারেস্ট করব। আমিও আছি। একটু 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 এই মাথা ওটা আজকে আমাদের সন্ধ্যার সময় আমাদের কাছে একটা খবর আসে যে রাজা পাল চৌধুরী নামে একজন ব্যক্তি, ওনার কাল ভোরবেলা ওনার বাইকটা মিসিং হয়ে যায় সার্কিট হাউস এলাকা থেকে, আগরতলা রাস্তা থেকে। তো
তো সেই মোতাবেক আমরা খোঁজ খবর নিয়ে সেটা আমরা হিউম্যান সোর্স লাগাই, তারপরে সোর্সের মাধ্যমে আমরা খবর পাই যে এখানে মোরাবাড়ি মোরাবাড়ি এলাকার এবং রহিমপুর এলাকার দুইটা চোর তারা এই বাইকটা চুরি করেছে। তো সেই খবর ভিত্তিতে আমরা এখানে আসি বিশালগড় থানাতে, এবং বিশালগড় থানার সহযোগিতায় আমরা জয়েন্ট রেডের মাধ্যমে আমরা দুইজন আসামিকে তাদেরকে ডিটেন করি এবং তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা একটি জঙ্গল থেকে আমরা সেই বাইকটি যে চুরি হয়েছিল সেই বাইকটি আমরা উদ্ধার করছি। যাদেরকে মানে আটক করা হয়েছে তাদের নামগুলো কি? একজনের নাম হলো এমডি শাহিন, আরেকজনের নাম কি জানি বললো, আরেকজনের নাম শরীফুল। এখন আপনারা মানে ফার্দার কি করবেন? এখন আমরা আইনানুগভাবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, এফআইআর রেজিস্টার করে, এবং এই যে বাইক লিফটিং গ্যাং এর সাথে আর কাকে জড়িত আছে তা আমরা খুঁজে তাদেরকে অ্যারেস্ট করব। আমি আছি আমরা একটু 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 এই মাথা ওটা আজকে আমাদের সন্ধ্যার সময় আমাদের কাছে একটা খবর আসে যে রাজাপাল চৌধুরী নামে একজন ব্যক্তি, ওনার কাল ভোরবেলা ওনার বাইকটা মিসিং হয়ে যায় সার্কিট হাউস এলাকা থেকে, আগরতলা রাস্তা থেকে। তো সেই মোতাবেক আমরা খোঁজ খবর নিয়ে সেটা আমরা হিউম্যান সোর্স লাগাই, তারপরে সোর্সের মাধ্যমে আমরা খবর পাই যে এখানে মোরাবাড়ি এলাকার এবং রহিমপুর এলাকার দুইটা চোর তারা এই বাইকটা চুরি করেছে। তো সেই খবর ভিত্তিতে আমরা এখানে আসি বিশালগড় থানাতে, এবং বিশালগড় থানার সহযোগিতায় আমরা জয়েন্ট রেডের মাধ্যমে আমরা দুইজন আসামিকে তাদেরকে ডিটেন করি এবং তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা একটি জঙ্গল থেকে আমরা সেই বাইকটি যে চুরি হয়েছিল সেই বাইকটি আমরা উদ্ধার করছি। যাদেরকে মানে আটক করা হয়েছে তাদের নামগুলো কি? একজনের নাম হলো এমডি শাহিন, আরেকজনের নাম কি জানি বললো, আরেকজনের নাম শরীফুল। এখন আপনারা মানে ফার্দার কি করবেন? এখন আমরা আইনানুগভাবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, এফআইআর রেজিস্টার করে, এবং এই যে বাইক লিফটিং গ্যাং এর সাথে আর কাকে জড়িত আছে তা আমরা খুঁজে তাদেরকে অ্যারেস্ট করব। আমি আছি আমরা একটু 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 এই মাথা ওটা
আহ, আজকে আমাদের সন্ধ্যার সময় আমাদের কাছে একটা খবর আছে যে রাজা পাল চৌধুরী নামে একজন ব্যক্তি, ওনার কাল ভোরবেলা ওনার বাইকটা মিসিং হয়ে যায় সার্কিট হাউস এলাকা থেকে, আগরতলা রাস্তা থেকে। তো সেই মোতাবেক আমরা খোঁজ খবর নিয়ে সেটা আমরা হিউম্যান সোর্স লাগাই। তারপরে সোর্সের মাধ্যমে আমরা খবর পাই যে এখানে মোরাবাড়ি মোরাবাড়ি এলাকার এবং রহিমপুর এলাকার দুইটা চোর তারা এই বাইকটা চুরি করেছে। তো সেই খবর ভিত্তিতে আমরা এখানে আসি বিশালগড় থানাতে, এবং বিশালগড় থানার সহযোগিতায় আমরা জয়েন্ট রেডের মাধ্যমে আমরা দুইজন আসামিকে তাদেরকে ডিটেন করি এবং তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা একটি জঙ্গল থেকে আমরা সেই বাইকটি যে চুরি হয়েছিল সেই বাইকটি আমরা উদ্ধার করেছি। যাদেরকে মানে আটক করা হয়েছে তাদের নামগুলো কি? একজনের নাম হলো এমডি শাহিন, আর একজনের নাম কি জানি বললো, আরেকজনের নাম শরীফুল। এখন আপনারা মানে ফার্দার কি করবেন? এখন আমরা আইনানুগভাবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, এফআইআর রেজিস্টার করা, এবং এই যে বাইক লিফটিং গ্যাং এর সাথে আর কাকে জড়িত আছে তা আমরা খুঁজে তাদেরকে অ্যারেস্ট করব। আতা আমি আছি আমরা। একটু 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 এই মাথা ওটা আজকে আমাদের সন্ধ্যার সময় আমাদের কাছে একটা খবর আছে যে রাজা পাল চৌধুরী নামে একজন ব্যক্তি, ওনার কাল ভোরবেলা ওনার বাইকটা মিসিং হয়ে যায় সার্কিট হাউস এলাকা থেকে, আগরতলা রাস্তা থেকে। তো সেই মোতাবেক আমরা খোঁজ খবর নিয়ে সেটা আমরা হিউম্যান সোর্স লাগাই। তারপরে সোর্সের মাধ্যমে আমরা খবর পাই যে এখানে মোরাবাড়ি এলাকার এবং রহিমপুর এলাকার দুইটা চোর তারা এই বাইকটা চুরি করেছে। তো সেই খবর ভিত্তিতে আমরা এখানে আসি বিশালগড় থানাতে, এবং বিশালগড় থানার সহযোগিতায় আমরা জয়েন্ট রেডের মাধ্যমে আমরা দুইজন আসামিকে তাদেরকে ডিটেন করি এবং তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা একটি জঙ্গল থেকে আমরা সেই বাইকটি যে চুরি হয়েছিল সেই বাইকটি আমরা উদ্ধার করছি। যাদেরকে মানে আটক করা হয়েছে তাদের নামগুলো কি? একজনের নাম হলো এমডি শাহিন, আর একজনের নাম কি জানি বললো, আরেকজনের নাম শরীফুল। এখন আপনারা মানে ফার্দার কি করবেন? এখন আমরা আইনানুগভাবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, এফআইআর রেজিস্টার করা, এবং এই যে বাইক লিফটিং গ্যাং এর সাথে আর কাকে জড়িত আছে তা আমরা খুঁজে তাদেরকে অ্যারেস্ট করব। আতা আমি আছি আমরা। একটু একটু একটু
এই মাথা ওটা। আজকে আমাদের সন্ধ্যার সময় আমাদের কাছে একটা খবর আসে যে রাজা পাল চৌধুরী নামে একজন ব্যক্তি, ওনার কাল ভোরবেলা ওনার বাইকটা মিসিং হয়ে যায় সার্কিট হাউস এলাকা থেকে, আগরতলা রাস্তা থেকে। তো সেই মোতাবেক আমরা খোঁজ খবর নিয়ে সেটা আমরা হিউম্যান সোর্স লাগাই। তারপরে সোর্সের মাধ্যমে আমরা খবর পাই যে এখানে মোরাবাড়ি এলাকার এবং রহিমপুর এলাকার দুইটা চোর তারা এই বাইকটা চুরি করেছে। তো সেই খবর ভিত্তিতে আমরা এখানে আসি বিশালগড় থানাতে, এবং বিশালগড় থানার সহযোগিতায় আমরা জয়েন্ট রেডের মাধ্যমে আমরা দুইজন আসামিকে তাদেরকে ডিটেন করি এবং তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা একটি জঙ্গল থেকে আমরা সেই বাইকটি যে চুরি হয়েছিল সেই বাইকটি আমরা উদ্ধার করেছি। যাদেরকে মানে আটক করা হয়েছে তাদের নামগুলো কি? একজনের নাম হলো এমডি শাহিন, আরেকজনের নাম কি জানি বললো, আরেকজনের নাম শরীফুল। এখন আপনারা মানে ফার্দার কি করবেন? এখন আমরা আইনানুগভাবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, এফআইআর রেজিস্টার করে, এবং এই যে বাইক লিফটিং গ্যাং এর সাথে আর কাকে জড়িত আছে তা আমরা খুঁজে তাদেরকে অ্যারেস্ট করব। আতা আমি আছি আমরা। একটু একটু একটু। এই মাথা ওটা। আজকে আমাদের সন্ধ্যার সময় আমাদের কাছে একটা খবর আসে যে রাজা পাল চৌধুরী নামে একজন ব্যক্তি, ওনার কাল ভোরবেলা ওনার বাইকটা মিসিং হয়ে যায় সার্কিট হাউস এলাকা থেকে, আগরতলা রাস্তা থেকে। তো সেই মোতাবেক আমরা খোঁজ খবর নিয়ে সেটা আমরা হিউম্যান সোর্স লাগাই। তারপরে সোর্সের মাধ্যমে আমরা খবর পাই যে এখানে মোরাবাড়ি এলাকার এবং রহিমপুর এলাকার দুইটা চোর তারা এই বাইকটা চুরি করেছে। তো সেই খবর ভিত্তিতে আমরা এখানে আসি বিশালগড় থানাতে, এবং বিশালগড় থানার সহযোগিতায় আমরা জয়েন্ট রেডের মাধ্যমে আমরা দুইজন আসামিকে তাদেরকে ডিটেন করি এবং তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা একটি জঙ্গল থেকে আমরা সেই বাইকটি যে চুরি হয়েছিল সেই বাইকটি আমরা উদ্ধার করছি। যাদেরকে মানে আটক করা হয়েছে তাদের নামগুলো কি? একজনের নাম হলো এমডি শাহিন, আরেকজনের নাম কি জানি বললো, আরেকজনের নাম শরীফুল। এখন আপনারা মানে ফার্দার কি করবেন? এখন আমরা আইনানুগভাবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, এফআইআর রেজিস্টার করে, এবং এই যে বাইক লিফটিং গ্যাং এর সাথে আর কাকে জড়িত আছে তা আমরা খুঁজে তাদেরকে অ্যারেস্ট করব। আতা আমি আছি আমরা।
একটু 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 এই মাথা ওটা আজকে আমাদের সন্ধ্যার সময় আমাদের কাছে একটা খবর আসে যে রাজা পাল চৌধুরী নামে একজন ব্যক্তি, ওনার কাল ভোরবেলা ওনার বাইকটা মিসিং হয়ে যায় সার্কিট হাউস এলাকা থেকে, আগরতলা রাস্তা থেকে। তো সেই মোতাবেক আমরা খোঁজ খবর নিয়ে সেটা আমরা হিউম্যান সোর্স লাগাই। তারপরে সোর্সের মাধ্যমে আমরা খবর পাই যে এখানে মোরাবাড়ি এলাকার এবং রহিমপুর এলাকার দুইটা চোর তারা এই বাইকটা চুরি করেছে। তো সেই খবর ভিত্তিতে আমরা এখানে আসি বিশালগড় থানাতে, এবং বিশালগড় থানার সহযোগিতায় আমরা জয়েন্ট রেডের মাধ্যমে আমরা দুইজন আসামিকে তাদেরকে ডিটেইন করি এবং তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা একটি জঙ্গল থেকে আমরা সেই বাইকটি যে চুরি হয়েছিল সেই বাইকটি আমরা উদ্ধার করেছি। যাদেরকে মানে আটক করা হয়েছে তাদের নামগুলো কি? একজনের নাম হলো এমডি শাহিন, আর একজনের নাম কি জানি বললো, আরেকজনের নাম শরীফুল। এখন আপনারা মানে ফার্দার কি করবেন? এখন আমরা আইনানুগভাবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, এফআইআর রেজিস্টার করা, এবং এই যে বাইক লিফটিং গ্যাং এর সাথে আর কাকে জড়িত আছে তা আমরা খুঁজে তাদেরকে অ্যারেস্ট করব। আতা আমি আছি। একটু 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 এই মাথা ওটা আজকে আমাদের সন্ধ্যার সময় আমাদের কাছে একটা খবর আসে যে রাজা পাল চৌধুরী নামে একজন ব্যক্তি, ওনার কাল ভোরবেলা ওনার বাইকটা মিসিং হয়ে যায় সার্কিট হাউস এলাকা থেকে, আগরতলা রাস্তা থেকে। তো সেই মোতাবেক আমরা খোঁজ খবর নিয়ে সেটা আমরা হিউম্যান সোর্স লাগাই। তারপরে সোর্সের মাধ্যমে আমরা খবর পাই যে এখানে মোরাবাড়ি এলাকার এবং রহিমপুর এলাকার দুইটা চোর তারা এই বাইকটা চুরি করেছে। তো সেই খবর ভিত্তিতে আমরা এখানে আসি বিশালগড়। আমাদের শুরু হচ্ছে মায়ের আগমনে, আমাদের কুটি পুজোর মধ্য দিয়েই আমরা প্রতি বছর দুর্গা পুজোর শুভারম্ভ করে থাকি। আজকে আমাদের সেই কুটি পুজোর অনুষ্ঠানটি এখান থেকে শুরু করতে যাচ্ছি। কি থিম রয়েছে, কি কোথাকার কারিগর রয়েছে, প্রতিমা শিল্পী? হচ্ছে আমাদের এবারের থিমটা হচ্ছে মায়ানমারের একটা বুদ্ধ টেম্পল, মায়ানমারের বুদ্ধ টেম্পল।
সেটাই আমরা এবার করতে যাচ্ছি। কিরকম বাজেট নিয়ে এবার আপনাদের? দেখুন, বাজেট আমাদের কোনো বছরই কোনো কিছুতে ঠিক থাকে না। আমাদের প্রতি বছর বাজেট আনলিমিটেড হয়ে থাকে। আমরা পুজোর সময় আমরা খরচ করি, আমরা যেদিন বাৎসরিক হিসাব হয় সেদিন আমাদের বাজেট থাকে। কাজেই বাজেট আমাদের কোনো বছরেই শান্তিপাড়া বরাবরই আমরা বিগ বাজেটের পুজো করে থাকি। আলোকসজ্জা কি থাকবে এবার, কোনো এক্সট্রা আকর্ষণ থাকবে? আলোকসজ্জা এবার এক্সট্রা কোনো কিছু না, তা না হলেও নানা রকমের লাইটিংয়ের পুজো মণ্ডপ তৈরি এবং প্রতিমা তৈরিতে কারা রয়েছে? প্রতিমা তৈরিতে কলকাতার নবদ্বীপের নারুগোপাল দাস, প্যান্ডেল প্যান্ডেল কলকাতার নবদ্বীপের সঞ্জিত দেবনাথ। में लगभग 80-90% companies will be there. So this particular idea is আগামী দিনে আরও বাড়বে হয়তো। অমলান মুখার্জি, অফিস সেক্রেটারি, গণপক্ষ সমাবেশ। বছরের ন্যায় এবারও আমরা গণেশ বন্দনায় ব্রতী হয়েছি। এবারের আমাদের পুজো 14তম বর্ষে পা দিয়েছে। বিভিন্ন বছরের মতো এবছরও রাজ্যবাসীর কল্যাণে, বিশ্ববাসীর কল্যাণে আমরা রবীন্দ্রভবন চৌমুহনীতে আমাদের গণেশ বন্দনায় আমরা ব্রতী হয়েছি। বছরের মতো গণপতি সামাজিক সংস্থা আমরা যারা প্রত্যেকটা সদস্য আছি, আমরা বিগত বছরের মতো এবারও আমরা এখানে পুজোটা করছি। কী কী কর্মসূচি রয়েছে? দেখুন, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ থেকে শুরু করে সাধারণ মানুষের বিভিন্ন অনাথ আশ্রমে খাদ্য সামগ্রী বিতরণ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আমরা বিগত প্রত্যেক বছর চালিয়ে যাই। এবারও এটাই চলবে, এটার ব্যতিক্রম হবে। কতদিন থাকবে এবার আপনাদের পুজো? 26 তারিখ থেকে পুজো শুরু, 25 তারিখ থেকে পুজোর উদ্বোধন হচ্ছে, 31 তারিখ পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন মঠ মন্দিরের যিনি সাধু সন্তরা আছেন তাদের
করকমলের দ্বারা আমাদের পুজোর উদ্বোধনটা হয়। বিশেষ কোনো আকর্ষণ থাকছে কি এবার? প্রত্যেক বছরের ন্যায় এবছরও সন্ধ্যা থেকেই বিভিন্ন ত্রিপুরা রাজ্যের যারা বিভিন্ন শিল্পীরা আছেন, এই শিল্পীরা তারা এখানে নিজেদের পারফর্ম করবে। তো প্রত্যেকে আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকে জানাতে চাইছি যে আপনারা প্রত্যেকে আসবেন, আমাদের পুজোয় ব্রতী হবেন, আমাদের পুজো দর্শন করতে আসবেন। আপনাদের কাছে এটাই আমাদের করজোড়ে আবেদন। বাজেট কত? বাজেটটা এটা এখনও ঠিক হয়নি। বাজেট কোনোবারই আমাদের ফিক্সড বাজেট থাকে না, এটা বছর বছর বাড়তেই থাকে। गणपति बप्पा मोरया, गणपति बप्पा मोरया, गणपति बप्पा मोरया। আগামী দিনে আরও বাড়তে হয়। অমলান মুখার্জি, অফিস সেক্রেটারি, গণপরিষদ। বিভিন্ন বছরের ন্যায় এবারও আমরা গণেশ বন্দনায় ব্রতী হয়েছি। এবারের আমাদের পুজো 14তম বর্ষে পা দিয়েছে। বিভিন্ন বছরের মতো এবছরও রাজ্যবাসীর কল্যাণে, বিশ্ববাসীর কল্যাণে আমরা রবীন্দ্রভবন চৌমুহনীতে আমাদের গণেশ বন্দনায় আমরা ব্রতী হয়েছি। বছরের মতো গণপতি সামাজিক সংস্থা আমরা যারা প্রত্যেকটা সদস্য আছি, আমরা বিগত বছরের মতো এবারও আমরা এখানে পুজোটা করছি। কি কি কর্মসূচি রয়েছে? এখন দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ থেকে শুরু করে সাধারণ মানুষের বিভিন্ন অনাথ আশ্রমে খাদ্য সামগ্রী বিতরণ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আমরা বিগত প্রত্যেক বছর চালিয়ে যাই। এবারও এটাই চলবে, এটার ব্যতিক্রম হবে। কতদিন থাকবে এবার আপনাদের পুজো? 26 তারিখ থেকে পুজো শুরু, 25 তারিখ থেকে পুজোর উদ্বোধন হচ্ছে, 31 তারিখ পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন মঠ মন্দিরের যিনি সাধু সন্তরা আছেন তাদের করকমলের দ্বারা আমাদের পুজোর উদ্বোধনটা হয়। বিশেষ কোনো আকর্ষণ থাকছে কি এবার? প্রত্যেক বছরের ন্যায় এবছরও সন্ধ্যা থেকেই বিভিন্ন ত্রিপুরা রাজ্যের যারা বিভিন্ন শিল্পীরা আছেন, এই শিল্পীরা তারা এখানে নিজেদের পারফর্ম করবে। তো প্রত্যেকে আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকে জানাতে চাইছি যে আপনারা প্রত্যেকে আসবেন,
আমাদের পুজোয় ব্রতী হবেন, আমাদের পুজো দর্শন করতে আসবেন। আপনাদের কাছে এটাই আমাদের করজোড়ে আবেদন। বাজেট কত? বাজেটটা এটা এখনও ঠিক হয়নি। বাজেট কোনোবারই আমাদের ফিক্সড বাজেট থাকে না, এটা বছর বছর বাড়তেই থাকে। আর সবের নাম সব দেখতে আমার ডর লাগে।
আমাদের শুরু হচ্ছে মায়ের আগমনে। আমাদের কুটি পুজোর মধ্য দিয়েই আমরা প্রতি বছর দুর্গাপুজোর শুভারম্ভ করে থাকি। আজকে আমাদের সেই কুটি পুজোর অনুষ্ঠানটি এখান থেকে শুরু করতে যাচ্ছি। কি থিম রয়েছে, কি কোথাকার কারিগর রয়েছে, প্রতিমা শিল্পী? থিমটা হচ্ছে আমাদের এবারের থিমটা হচ্ছে মায়ানমারের একটা বুদ্ধ টেম্পল, মায়ানমারের বুদ্ধ টেম্পল, সেটাই আমরা এবার করতে যাচ্ছি। কিরকম বাজেট নিয়ে এবার আপনাদের? দেখুন, বাজেট আমাদের কোনো বছরই কোনো কিছুতে ঠিক থাকে না। আমাদের প্রতি বছর বাজেট আনলিমিটেড হয়ে থাকে। আমরা পুজোর সময় আমরা খরচ করি, আমরা যেদিন বাৎসরিক হিসাব হয় সেদিন আমাদের বাজেট থাকে। কাজেই বাজেট আমাদের কোনো বছরেই শান্তিবাড়া বরাবরই আমরা বিগ বাজেটের পুজো করে থাকি। আলোকসজ্জা কি থাকবে এবার, কোনো এক্সট্রা আকর্ষণ থাকবে? আলোকসজ্জা এবার এক্সট্রা কোনো কিছু না, তার না হলেও নানা রকমের লাইটিংয়ের পুজো মণ্ডপ তৈরি এবং প্রতিমা তৈরিতে কারা রয়েছে? প্রতিমা তৈরিতে কলকাতা নবদ্বীপের নারুগোপাল দাস, আর প্যান্ডেল? প্যান্ডেল কলকাতা নবদ্বীপের সঞ্জিত দেবনাথ। সারা ভালোই বানাইছে না, আর সবের নাম সব দেখতে আমার ডর লেগে আমাদের
শুরু হচ্ছে মায়ের আগমনে। আমাদের কুটি পুজোর মধ্য দিয়েই আমরা প্রতি বছর দুর্গাপুজোর শুভারম্ভ করে থাকি। আজকে আমাদের সেই কুটি পুজোর অনুষ্ঠানটি আমরা এখান থেকে শুরু করতে যাচ্ছি। কি থিম রয়েছে, কি কোথাকার কারিগর রয়েছে, প্রতিমা শিল্পী থিমটা এবং- হচ্ছে আমাদের এবারের থিমটা হচ্ছে মায়ানমারের একটা বুদ্ধ টেম্পল। মায়ানমারের বুদ্ধ টেম্পল, সেটাই আমরা এবার করতে যাচ্ছি। কিরকম বাজেট নিয়ে এবার আপনাদের? দেখুন, বাজেট আমাদের কোনো বছরই কোনো কিছুতে ঠিক থাকে না। আমাদের প্রতি বছর বাজেট আনলিমিটেড হয়ে থাকে। আমরা পুজোর সময় আমরা খরচ করি, আমরা যেদিন বাৎসরিক হিসাব হয় সেদিন আমাদের বাজেট থাকে। কাজেই বাজেট আমাদের কোনো বছরেই শান্তিবাড়া বরাবরই আমরা বিগ বাজেটের পুজো করে থাকি। আলোকসজ্জা কি থাকবে এবার, কোনো এক্সট্রা আকর্ষণ থাকবে? আলোকসজ্জা এবার এক্সট্রা কোনো কিছু না, তা না হলেও নানা রকমের লাইটিংয়ের পুজো মণ্ডপ তৈরি এবং প্রতিমা তৈরিতে কারা রয়েছে? প্রতিমা তৈরিতে কলকাতার নবদ্বীপের নারুগোপাল দাস। প্যান্ডেল প্যান্ডেল কলকাতা নবদ্বীপের সঞ্জিত দেবনাথ। আর সবের নাম সব দেখতে আমার ডর লেগে
80-90% companies will be there. So this particular idea is to face GATT and done. Because after some time, all the GATT family people may come here. So to चलो ठीक है बना के लिए আগত মহারাষ্ট্র থেকে আগত শ্রী বৈদ্যনাথ রাজুস্কে মহোদয়, উনি আমাদের জয়েন্ট সেক্রেটারি অ্যান্ড কনভেনার মিনিস্টার, আমাদের প্রিয় বিধায়ক শ্রী অভিষেক দেবরায় মহোদয়, আমাদের প্রাণপ্রিয় আমাদের জেনারেল সেক্রেটারি, সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি আইসিডি জেনারেল সেক্রেটারি শ্রী রাজীব সিংহ জি মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের Vice President and Chairman Any Zone AICD আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রিয় শ্রী Any Zone AICD আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অতিথি শ্রী মনোরায় বাসা Like that, we have 40 Now this is a corporate, not corporate. Cooperative you are. এদিকে গেলে একটু ভালো আসলো, ওষুধের দিকে দেখতে যায়। হলুদ চিগুলো লেগে এত ডিস্টার্ব করে। আগরতলাতে এটা প্রথমবার মতো ফার্মা এলএলপি এটা শুরু হয়েছে। এখানে একসঙ্গে এক ছাতার তলায় প্রায় 70টারও বেশি কোম্পানি যাদের ডিলারশিপ রয়েছে, যারা গোটা রাজ্যের যারা খুচরো ব্যবসায়ী, যারা ওষুধ বিক্রেতা, তারা এক ছাতার তলায় এসে ওষুধগুলো নিতে পারবে। এটা আমাদের জন্য যারা ব্যবসায়ীরা আছে, যারা ছোট ব্যবসায়ী যারা ওষুধের, তাদের জন্য একটা বলতে পারবো নতুন প্ল্যাটফর্ম, নতুন একটা আঙিনায় ওরা ব্যবসাটা করতে পারবে। আগে যেমন ছড়িয়ে ছিটিয়ে এক্সপেন্ডিচার বেশি যায়, যখন বিভিন্ন জায়গার থেকে ডিলার থেকে মাল তুলতে গিয়ে যেমন তাদের ট্রান্সপোর্টেশনের বিষয় থাকে বা কেনাকাটাতে যে সময়টাও যায়, এটা যাবে না। এখন কি হবে, একসঙ্গে এসে এক ছাতার তলায় অনেকগুলো কোম্পানির ওষুধ, আমরা এখানে ওরা যেটা বললেন 60-70টা কোম্পানির ওষুধ এক ছাতার তলার থেকে নেওয়া সম্ভব হবে যারা খুচরো বিক্রেতা। তো এটা আমাদের জন্য একটা সুবর্ণ বলতে পারি সুযোগ আমাদের ব্যবসায়ীদের, ছোটো ব্যবসায়ীদের। তো এটা আগামী দিন দেখা যাবে, ভালো চলবে আশা করছি আমরা। लगभग 80-90% companies will be there. So this particular idea is to face GATT and done. Because after some time, all the GATT family people may come here. So to
चलो ठीक है और क्या बना के लिया আগত মহারাষ্ট্র থেকে আগত শ্রী বৈদ্যনাথ দারুস্তে মহোদয়, উনি আমাদের জয়েন্ট সেক্রেটারি অ্যান্ড কনভেনার মিনিস্টার, আমাদের প্রিয় বিধায়ক শ্রী অভিষেক দেবরায় মহোদয়, আমাদের প্রাণপ্রিয় আমাদের জেনারেল সেক্রেটারি, সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি এআইসিডি জেনারেল সেক্রেটারি শ্রী রাজীব সিং মন্ত্রী মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের Vice President and Chairman and his own AISD আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রিয় শ্রী and his own AISD আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অতিথি শ্রী মনোরায় বাসব। ঠিক আছে বলতে আমি 3 তারিখ রাত্রে বাইক রেখেছিলাম ওইখানে, তো 3টা দিকে। কোন জায়গায়? তারপর 3টা কোন জায়গায়? এই তো এই অভয়নগর, এই যে রবীন্দ্রনাথ পার্ক আছে ওর সামনে একটু দিকে ওই জায়গায় বাইক রেখেছিলাম, যে 3টার পর্যন্ত দেখেছি ছিল বাইক, তারপরে বাইকটা আর ওখানে নেই, পাওয়া যায়। তারপর আমি ভার্বেলি আমি থানাতে ইনফর্ম করেছি, তারপর এফআইআর আজকে করলাম, বাইক পেয়ে গেছি। থ্যাংক ইউ জয়নাল স্যার, উনি অনেক হেল্প করেছেন। পুলিশের এই ভূমিকা নিয়ে কি বলবেন? জয়নাল হোসেন স্যার অভিনগর অনেক হেল্প করেছেন।
আপনার নাম? আমার নাম রাজা পাল চৌধুরী। গতকালকে আমরা একটা ইনফরমেশন পেয়েছিলাম যে গত পরশু দিন রাত্রিবেলা আনুমানিক 3টার পরে আমাদের সার্কিট হাউসের কাছ থেকে একটা অ্যাপার্টমেন্টের সামনে একজন পলু টাওয়ারের কর্মচারী ভাড়া থাকে। তো উনি ওনার বাইকটা ওনার ভাড়া বাড়ির সামনে রাস্তায় রেখে উনি ঘরে গিয়েছিলেন। ততক্ষণে এই বাইকটা চুরি হয়ে যায় ওই জায়গা থেকে। তো ইনফরমেশন পাওয়ার পরে আমরা সোর্স লাগিয়েছিলাম। সোর্স লাগানোর পরে আমরা খবর পাই যে বাইকটা বিশালগড়ের দিকে আছে। তো এবং আমরা দুজনের নাম শনাক্ত করতে পারি সোর্স মাধ্যমে। তো আমরা দুজনকেই ডিটেইন করি। ডিটেইন করার পরে তারা স্বীকার করে যে তাদের সঙ্গে আরও আছে জড়িত এবং আমরা বাইকটাকে উদ্ধার করতে পারি। তো আজকে আমরা একটা মামলা নিয়েছি কমপ্লেন্টের লিখিত অভিযোগ মূলে। তো আজকে আমরা তাদের কোর্টে প্রেরণ করছি এবং 5 দিনের রিমান্ড চাইছি। তাদের যে সহযোগী আছে আরও তার পুরো গ্যাংটাকে আমরা আটক করার জন্য। আর একটা কেস আমাদের একটা পুরানো কেস ছিল, আগের কেসটা 49 নম্বর কেস। ওই কেসে আমরা একজন চোর ধরেছিলাম যেটাতে স্বর্ণলঙ্কা চুরি হয়েছিল। তো তাকে রিমান্ড পাঠিয়েছিলাম 3 দিনের রিমান্ড নিয়েছিল। রিমান্ডেতে স্বীকারোক্তি করে যে আমাদের আরও একটা হার এবং কানের এক জোড়া দুল যেটা বাকি ছিল, এটা তার মাধ্যমে আমরা এটাও আজকে আমরা উদ্ধার করতে পেরেছি। তো এটাতে 100% আমাদের সব কিছু উদ্ধার হয়ে গেছে। আমরা আজকে তাকে কোর্টে প্রোডাকশন করছি। বাইক চুরি গেছেন হচ্ছে এমডি শাহিম একজন, আরেকজন হচ্ছে শরীফ মিয়া। একজনের বাড়ি বিশালগড়, আরেকজনের বাড়ি রহিমপুর, বক্সনগর রহিমপুর। বাইকটা কোথা থেকে চুরি হয়েছিল বলেছিল? বাইকটা চুরি হয়েছিল আমাদের সার্কিট হাউসের কাছে একটা অ্যাপার্টমেন্টের সামনে। ওই অ্যাপার্টমেন্টে উনি ভাড়া থাকে। ঠিক আছে। বলতে আমি 3 তারিখ রাত্রে বাইক রেখেছিলাম ওইখানে। তো 3টা দিকে কোন জায়গায়? তারপর 3টা কোন জায়গায়? এই তো অভয়নগর এই যে রবীন্দ্রকানন পার্ক আছে ওর সামনে একটু দিকে ওই জায়গায় বাইক রেখেছিলাম। যে 3টার পর্যন্ত দেখেছি ছিল বাইক, তারপরে বাইকটা আর ওখানে নেই, পাওয়া যায়। তারপর আমি ভার্বালি আমি থানাতে ইনফর্ম করেছি। তারপর এফআইআর আজকে করলাম। বাইক পেয়ে গেছি। থ্যাংক ইউ জয়নাল স্যার, উনি অনেক হেল্প করেছেন। পুলিশের এই ভূমিকা নিয়ে কি বলবেন? জয়নাল হোসেন স্যার অভিনগর অনেক হেল্প করেছে। আপনার নাম? আমার নাম রাজা পাল চৌধুরী। গতকালকে আমরা একটা ইনফরমেশন পেয়েছিলাম যে গত পরশু দিন রাত্রিবেলা আনুমানিক 3টার পরে আমাদের সার্কিট হাউসের কাছ থেকে একটা অ্যাপার্টমেন্টের সামনে একজন পলু টাওয়ারের কর্মচারী ভাড়া থাকে। তো উনি ওনার বাইকটা ওনার ভাড়া বাড়ির সামনে রাস্তায় রেখে উনি ঘরে গিয়েছিলেন। ততক্ষণে এই বাইকটা চুরি হয়ে যায় ওই জায়গা থেকে। তো ইনফরমেশন পাওয়ার পরে আমরা সোর্স লাগিয়েছিলাম। সোর্স লাগানোর পরে আমরা খবর পাই যে বাইকটা বিশালগড়ের দিকে আছে। তো এবং আমরা দুজনের নাম শনাক্ত করতে পারি সোর্স মাধ্যমে। তো আমরা দুজনকেই ডিটেইন করি। ডিটেইন করার পরে তারা স্বীকার করে যে তাদের সঙ্গে আরও আছে জড়িত এবং আমরা বাইকটাকে উদ্ধার করতে পারি। তো আজকে আমরা একটা মামলা নিয়েছি
কমপ্লেন্টের লিখিত অভিযোগ মূলে। তো আজকে আমরা তাদের কোর্টে প্রেরণ করছি এবং 5 দিনের রিমান্ড চাইছি। তাদের যে সহযোগী আছে আরও তার পুরো গ্যাংটাকে আমরা আটক করার জন্য। আর একটা কেস, আমাদের একটা পুরানো কেস ছিল, আগের কেসটা 49 নম্বর কেস। ওই কেসে আমরা একজন চোর ধরেছিলাম যেটাতে স্বর্ণলঙ্কা চুরি হয়েছিল। তো তাকে রিমান্ড পাঠিয়েছিলাম 3 দিনের রিমান্ড নিয়েছিল। রিমান্ডেতে স্বীকারোক্তি করে যে আমাদের আরও একটা হার এবং কানের এক জোড়া দুল যেটা বাকি ছিল, এটা তার মাধ্যমে আমরা এটাও আজকে আমরা উদ্ধার করতে পেরেছি। তো এটাতে 100% আমাদের সব কিছু উদ্ধার হয়ে গেছে। আমরা আজকে তাকে কোর্টে প্রোডাকশন করছি। বাইক চুরি কেসের নাম হচ্ছে এমডি শাহিম একজন, আরেকজন হচ্ছে শরীফ মিয়া। একজনের বাড়ি বিশালগড়, আরেকজনের বাড়ি রহিমপুর, বক্সনগর রহিমপুর। বাইকটা কোথা থেকে চুরি হয়েছিল বলেছিল? বাইকটা চুরি হয়েছিল আমাদের সার্কিট হাউসের কাছে একটা অ্যাপার্টমেন্টের সামনে। ওই অ্যাপার্টমেন্টে উনি ভাড়া থাকেন। ঠিক আছে। বাইরে নিবে গা বলতে আমি 3 তারিখ রাত্রে বাইক রেখেছিলাম ওইখানে 3টা দিকে। কোন জায়গায়? তারপর 3টা কোন জায়গায়? এই তো অভিনগর, এই যে রবীন্দ্রনাথ পার্ক আছে ওর সামনে একটু দিকে ওই জায়গায় বাইক রেখেছিলাম। যে 3টার পর্যন্ত দেখেছি ছিল বাইক, এরপরে বাইকটা আর ওখানে নেই, পাওয়া যাবে। তারপর আমি ভার্বেলি থানাতে ইনফর্ম করেছি। তারপর এফআইআর আজকে করলাম, বাইক পেয়ে গেছি। থ্যাংক ইউ জয়নাল স্যার, অনেক হেল্প করেছে। পুলিশের এই ভূমিকা নিয়ে কি বলবেন? জয়নাল হোসেন স্যার অভিনগর অনেক হেল্প করেছে। আপনার নাম? আমার নাম রাজা পাল চৌধুরী। থ্যাংক ইউ। গতকালকে আমরা একটা ইনফরমেশন পেয়েছিলাম যে গত পরশু দিন রাত্রিবেলা আনুমানিক 3টার পরে আমাদের সার্কিট হাউসের কাছ থেকে একটা অ্যাপার্টমেন্টের সামনে একজন পলুটাওয়ারের কর্মচারী ভাড়া থাকে। তো উনি ওনার বাইকটা ওনার ভাড়া বাড়ির সামনে রাস্তায় রেখে উনি ঘরে গিয়েছিলেন। ততক্ষণে এই বাইকটা চুরি হয়ে যায় ওই জায়গা থেকে। তো ইনফরমেশন পাওয়ার পরে আমরা সোর্স লাগিয়েছিলাম। সোর্স লাগানোর পরে আমরা খবর পাই যে বাইকটা বিশালগড়ের দিকে আছে। তো এবং আমরা 2 জনের নাম শনাক্ত করতে পারি সোর্স মাধ্যমে। তো আমরা 2 জনকেই ডিটেইন করি। ডিটেইন করার পরে তারা স্বীকার করে যে তাদের সঙ্গে আরও আছে জড়িত এবং আমরা বাইকটাকে উদ্ধার করতে পারি। তো আজকে আমরা একটা মামলা নিয়েছি কমপ্লেন্টের লিখিত অভিযোগ মূলে। তো আজকে আমরা তাদের কোর্টে প্রেরণ করছি এবং 5 দিনের রিমান্ড চাইছি। তাদের যে সহযোগী আছে আরও তার পুরো গ্যাংটাকে আমরা আটক করার জন্য। আর একটা কেস, আমাদের একটা পুরানো কেস ছিল, আগের কেসটা 49 নম্বর কেস। ওই কেসে আমরা একজন চোর ধরেছিলাম যেটাতে স্বর্ণলঙ্কা চুরি হয়েছিল। তো তাকে রিমান্ড পাঠিয়েছিলাম 3 দিনের রিমান্ড নিয়েছিল। রিমান্ডেতে স্বীকারোক্তি করে যে আমাদের আরও একটা হার এবং
আমি পরিমরা মিষ্টির জন্য রেডি করি, মিষ্টির দোকান আছে আমার। আমি সবসময় কারেন্ট অফিস একবার ঢুকাই, আমি টাইমের ভাবে পারি না, আমি করিমুলে ঢুকাই দিবার, অনলাইনে দিবে ঢুকাই, আর কারেন্ট অফিসে একবার ঢুকাই, সবসময় আমি ঢুকাই দিয়েছি এইভাবে। আজকে আমি কারেন্ট নাই, আমি আজকে পাঠাইছি 1,500 টাকা দিয়া, 1,500 টাকা দিয়ে পাঠাইছি পরে আমি 7 ইউনিট পাইছি। কারণ আমি গরিব মানুষ, আমি কি বাঁচুম? আচ্ছা, আমার 5-6টা মেয়ে, আমার সংসারটা আমি একলা চালাই। কি নাম আপনার? আমার নাম ওমর দেবনাথ, বাড়ি করিমুলা। এখন কই আছে? এখন কারেন্ট অফিস আইছি, কোন কারেন্ট অফিসে? ওই যে জাঙ্গাইল্লা, বিশালগড় জাঙ্গাইলিয়া। কি চান এখন আপনি, এটা কি চান? এখন এটা আমি সারা দেখুক দিকে সারা কী করবো করুক, সবসময় তো আমি ইউনিট পাইতেছি ভালোই, চলতেছি চলে যেতেছি, এরপরেও কম পাই, আর ডাক্তার তো মাইনে নিতে পারি। আজকে আমি 1,500 টাকা বাড়াইছি, একটা অটো গাড়ি বাড়াইছি, এর 50 টাকা দেওয়া লাগবো। আগে আমার টাইমেরও হবে, আমার টাইম নাই, আমি দোকানতে বেরিয়ে পারি না। 1 লাখ সরি আমার কেউ নাই, তারা আমার 1,500 টাকা দিচ্ছি, আমাদের 7 ইউনিট দিচ্ছে। এখন আইছি তারা কইতেছে ম্যাডাম আইতেছে, ম্যাডাম এ থাকবো। আমি পরিমরা মিষ্টির জন্য রেডি করি, মিষ্টির দোকান আছে আমার। আমি সবসময় কারেন্ট অফিস একবার ঢুকাই, আমি টাইমের ভাবে পারি না, আমি করিমুলে ঢুকাই দিবার, অনলাইনে দিবে ঢুকাই, আর কারেন্ট অফিসে একবার ঢুকাই, সবসময় আমি ঢুকাই দিয়েছি এইভাবে। আজকে আমি কারেন্ট নাই, আমি আজকে পাঠাইছি 1,500 টাকা দিয়া, 1,500 টাকা দিয়ে পাঠাইছি পরে আমি 7 ইউনিট পাইছি। কারণ আমি গরিব মানুষ, আমি কি বাঁচুম? আচ্ছা, আমার 5-6টা মেয়ে, আমার সংসারটা আমি একলা চালাই। কি নাম আপনার? আমার নাম ওমর দেবনাথ, বাড়ি করিমুলা। এখন কই আছে? এখন কারেন্ট অফিস আইছি, কোন কারেন্ট অফিসে? ওই যে জাঙ্গাইল্লা, বিশালগড় জাঙ্গাইলিয়া। কি চান এখন আপনি, এটা কি চান? এখন এটা আমি সারা দেখুক দিকে সারা কী করবো করুক, সবসময় তো আমি ইউনিট পাইতেছি ভালোই, চলতেছি চলে যেতেছি, এরপরেও কম পাই, আর ডাক্তার তো মাইনে নিতে পারি। আজকে আমি 1,500 টাকা বাড়াইছি, একটা অটো গাড়ি বাড়াইছি, এর 50 টাকা দেওয়া লাগবো। আগে আমার টাইমেরও হবে, আমার টাইম নাই, আমি দোকানতে বেরিয়ে পারি না। 1 লাখ সরি আমার কেউ নাই, তারা আমার 1,500 টাকা দিচ্ছি, আমাদের 7 ইউনিট দিচ্ছে। এখন আইছি তারা কইতেছে ম্যাডাম আইতেছে, ম্যাডাম এ থাকবো। আমি পরিমরা মিষ্টির জন্য রেডি করি, মিষ্টির দোকান আছে আমার। আমি সবসময় কারেন্ট অফিস একবার ঢুকাই, আমি টাইমের ভাবে পারি না, আমি করিমুলে ঢুকাই দিবার, অনলাইনে দিবে ঢুকাই, আর কারেন্ট অফিসে একবার ঢুকাই, সবসময় আমি ঢুকাই দিয়েছি এইভাবে। আজকে আমি কারেন্ট নাই, আমি আজকে পাঠাইছি 1,500 টাকা দিয়া, 1,500 টাকা দিয়ে পাঠাইছি পরে আমি 7 ইউনিট পাইছি। কারণ আমি গরিব মানুষ, আমি কি বাঁচুম? আচ্ছা, আমার 5-6টা মেয়ে, আমার সংসারটা আমি একলা চালাই। কি নাম আপনার? আমার নাম ওমর দেবনাথ, বাড়ি করিমুলা। এখন কই আছে? এখন কারেন্ট অফিস আইছি, কোন কারেন্ট অফিসে? ওই যে জাঙ্গাইল্লা, বিশালগড় জাঙ্গাইলিয়া। কি চান এখন আপনি, এটা কি চান? এখন এটা আমি সারা দেখুক দিকে সারা কী করবো করুক, সবসময় তো আমি ইউনিট পাইতেছি ভালোই, চলতেছি চলে যেতেছি, এরপরেও কম পাই, আর ডাক্তার তো মাইনে নিতে পারি। আজকে আমি 1,500 টাকা বাড়াইছি, একটা অটো গাড়ি বাড়াইছি, এর 50 টাকা দেওয়া লাগবো। আগে আমার টাইমেরও হবে, আমার টাইম নাই, আমি দোকানতে বেরিয়ে পারি না। 1 লাখ সরি আমার কেউ নাই, তারা আমার 1,500 টাকা দিচ্ছি, আমাদের 7 ইউনিট দিচ্ছে। এখন আইছি তারা কইতেছে ম্যাডাম আইতেছে, ম্যাডাম এ থাকবো। আমি পরিমরা মিষ্টির জন্য রেডি করি, মিষ্টির দোকান আছে আমার। আমি সবসময় কারেন্ট অফিস একবার ঢুকাই, আমি টাইমের ভাবে পারি না, আমি করিমুলে ঢুকাই দিবার, অনলাইনে দিবে ঢুকাই, আর কারেন্ট অফিসে একবার ঢুকাই, সবসময় আমি
ডুয়াই দিয়েছি এইভাবে। আজকে আমি কারেন্ট নাই, আমি আজকে ভাড়াইছি 1,500 টাকা দিয়া, 1,500 টাকা দিয়া ভাড়াইছি পরে আমি 7 ইউনিট পাইছি। কারণ আমি গরিব মানুষ, আমি কি বাঁচুম? আচ্ছা, আমার 5-6টা মেয়ে, আমার সংসারটা আমি একলা চালাই। কি নাম আপনার? আমার নাম ওমর জুমনাথ, বাড়ি করিমুলা। এখন কই আছে? এখন কারেন্ট অফিস আইছি, কোন কারেন্ট অফিসে? ওই যে জাঙ্গাইল্লা, বিশালগড় জাঙ্গাইলিয়া। কি চান এখন আপনি, এটা কি চান? এখন এটা আমি সারা দেখুক দিকে তারা কী করবো করুক। সবসময় তো আমি ইউনিট পাইতেছি ভালো, চলতেছে চলে যেতেছি, এরপরেও কম পাই, আর ডাক্তার তো মাইনে নিতে পারি। আজকে আমি 1,500 টাকা বাড়াইছি, একটা অটো গাড়ি বাড়াইছি, এর 50 টাকা দেওয়ান লাগবো। আগে আমার টাইমেরও হবে, আমার টাইম নাই, আমি দোকান থেকে দিতে পারি না। 1 লাখ সরে আমার কেউ নাই। তারা আমার 1,500 টাকা দিচ্ছি, আমার 7 ইউনিট দিচ্ছে। এখন আইছি তারা কইতেছে ম্যাডাম আইতেছে, ম্যাডাম এ থাকবো। আমি করিমুরা মিষ্টির দোকান তৈরি করি, মিষ্টির দোকান আছে আমার। আমি সবসময় কারেন্ট অফিস একবার ঢুকাই, আমি টাইমের ভাবে পারি না, আমি করিমুরা ঢুকাই দিবার, অনলাইনে দিবে ঢুকাই, আর কারেন্ট অফিসে একবার ঢুকাই। সবসময় আমি ঢুকাই দিয়েছি এইভাবে। আজকে আমি কারেন্ট নাই, আমি আজকে ভাড়াইছি 1,500 টাকা দিয়া, 1,500 টাকা দিয়া ভাড়াইছি পরে আমি 7 ইউনিট পাইছি। কারণ আমি গরিব মানুষ, আমি কি বাঁচুম? আচ্ছা, আমার 5-6টা মেয়ে, আমার সংসারটা আমি একলা চালাই। কি নাম আপনার? আমার নাম ওমর জুমনাথ, বাড়ি করিমুলা। এখন কই আছে? এখন কারেন্ট অফিস আইছি, কোন কারেন্ট অফিসে? ওই যে জাঙ্গাইল্লা, বিশালগড় জাঙ্গাইলিয়া। কি চান এখন আপনি, এটা কি চান? এখন এটা আমি সারা দেখুক দিকে তারা কী করবো করুক। সবসময় তো আমি ইউনিট পাইতেছি ভালো, চলতেছে চলে যেতেছি, এরপরেও কম পাই, আর ডাক্তার তো মাইনে নিতে পারি। আজকে আমি 1,500 টাকা বাড়াইছি, একটা অটো গাড়ি বাড়াইছি, এর 50 টাকা দেওয়ান লাগবো। আগে আমার টাইমেরও হবে, আমার টাইম নাই, আমি দোকান থেকে দিতে পারি না। 1 লাখ সরে আমার কেউ নাই। তারা আমার 1,500 টাকা দিচ্ছি, আমার 7 ইউনিট দিচ্ছে। এখন আইছি তারা কইতেছে ম্যাডাম আইতেছে, ম্যাডাম এ থাকবো। আমি করিমুরা মিষ্টির দোকান তৈরি করি, মিষ্টির দোকান আছে আমার। আমি সবসময় কারেন্ট অফিস একবার ঢুকাই, আমি টাইমের ভাবে পারি না, আমি করিমুরা ঢুকাই দিবার, অনলাইনে দিবে ঢুকাই, আর কারেন্ট অফিসে একবার ঢুকাই। সবসময় আমি ঢুকাই দিয়েছি এইভাবে। আজকে আমি কারেন্ট নাই, আমি আজকে ভাড়াইছি 1,500 টাকা দিয়া, 1,500 টাকা দিয়া ভাড়াইছি পরে আমি 7 ইউনিট পাইছি। কারণ আমি গরিব মানুষ, আমি কি বাঁচুম? আচ্ছা, আমার 5-6টা মেয়ে, আমার সংসারটা আমি একলা চালাই। কি নাম আপনার? আমার নাম ওমর জুমনাথ, বাড়ি করিমুলা। এখন কই আছে? এখন কারেন্ট অফিস আইছি, কোন কারেন্ট অফিসে? ওই যে জাঙ্গাইল্লা, বিশালগড় জাঙ্গাইলিয়া। কি চান এখন আপনি, এটা কি চান? এখন এটা আমি সারা দেখুক দিকে তারা কী করবো করুক। সবসময় তো আমি ইউনিট পাইতেছি ভালো, চলতেছে চলে যেতেছি, এরপরেও কম পাই, আর ডাক্তার তো মাইনে নিতে পারি। আজকে আমি 1,500 টাকা বাড়াইছি, একটা অটো গাড়ি বাড়াইছি, এর 50 টাকা দেওয়ান লাগবো। আগে আমার টাইমেরও হবে, আমার টাইম নাই, আমি দোকান থেকে দিতে পারি না। 1 লাখ সরে আমার কেউ নাই। তারা আমার 1,500 টাকা দিচ্ছি, আমার 7 ইউনিট দিচ্ছে। এখন আইছি তারা কইতেছে ম্যাডাম আইতেছে, ম্যাডাম এ থাকবো। আমি করিমুরা মিষ্টির দোকান তৈরি করি, মিষ্টির দোকান আছে আমার। আমি সবসময় কারেন্ট অফিস একবার ঢুকাই, আমি টাইমের ভাবে পারি না, আমি করিমুরা ঢুকাই দিবার, অনলাইনে দিবে ঢুকাই, আর কারেন্ট অফিসে একবার ঢুকাই। সবসময় আমি ঢুকাই দিয়েছি এইভাবে। আজকে আমি কারেন্ট নাই, আমি আজকে ভাড়াইছি 1,500 টাকা দিয়া, 1,500 টাকা দিয়া ভাড়াইছি পরে আমি 7 ইউনিট পাইছি। কারণ আমি গরিব মানুষ, আমি কি বাঁচুম? আচ্ছা, আমার
5-6টা মেয়ে, আমার সংসারটা আমি একলা চালাই। কি নাম আপনার? আমার নাম ওমর জুমদার, বাড়ি করিমুলা। এখন কই আছে? এখন কারেন্ট অফিস আইছি। কোন কারেন্ট অফিসে? ওই যে জাঙ্গাইলা, বিশাল জাঙ্গাইলিয়া। কি চান এখন আপনি? এটা কি চান? এখন এটা আমি সারা দেখুক দিকে সারা কী করবো করুক। সবসময় তো আমি ইউনিট পাইতেছি ভালো, চলতেছে উন্নত চলে যেতেছি, এরপরেও কম পাই। আর ডাক্তার তো মাইনে নিতে পারি। আজকে আমি 1,500 টাকা পাঠাইছি, একটা অটো গাড়ি পাঠাইছি, এর 50 টাকা দেওয়ার লাগবো। আগে আমার টাইমেরও হবে, আমার টাইম নাই, আমি দোকান থেকে দিতে পারি না। 1 লাখ সরে আমার কেউ নাই। তারা আমার 1,500 টাকা দিচ্ছি, আমার হাতেও নেট দিচ্ছে। এখন আইছি তারা কইতেছে ম্যাডাম আইতেছে, ম্যাডাম এ থাকবো। আমি করিমুরা মিষ্টির দোকান তৈরি করি, মিষ্টির দোকান আছে আমার। আমি সবসময় কারেন্ট অফিস একবার ঢুকাই, আমি টাইমের ভাবে পারি না, আমি করিমুরা ঢুকাই দিবার। হ্যাঁ, তারা 5 লাখ না, তারা ওই বসার দিকে এখানে এমনি যেতে পারে, বাসারে যাবে। অনলি ফর যারা ফটো কাভারেজ করবো। পাস তো আমরা যারা ফেসবুক পেজ বা ইউটিউবার তাদেরকে পাস দিই না স্যার, তারা তো গোটা কেমনে ঢুকে দেখতে এটা বেশ ডিফার করে এটা সেপারেট একটা প্রেসক্রিপ্ট করে এটা ইনডোর স্পেশাল আপনারা ওটা দেখেন আমার প্রোগ্রাম ভালো, আমার প্রোগ্রামের মধ্যে খারাপ কিন্তু ভালোই হয় সরকার মানে বড় হয়েছে এটা কথা হচ্ছে যারা সরকার করতে তারা এটা একটু বেশি করতে ওপেন টু পাবলিক কথা বলছি এই কারণে মিটিং করা হয় আমরা প্রেসক্রিপ্ট করে এর কথা এখানে একটু লার্জ রেট আমাদের 10 টাকা 10 টাকা জমা দিই কিন্তু গেটের দিকে স্যার পাঁচটা থেকে এরকম সবাই তো নরমালি যায়, কেউ যায় দেখতো, কেউ যায় হ্যাঁ, তারা 5 লাখ না, তারা ওই বসার দিকে এখানে এমনি যেতে পারে, বাসারে যাবে। অনলি ফর যারা ফটো কাভারেজ করবো। পাস তো আমরা যারা ফেসবুক পেজ বা ইউটিউবার তাদেরকে পাস দিই না স্যার, তারা তো গোটা কেমনে ঢুকে দেখতে এটা বেশ ডিফার করে এটা সেপারেট একটা প্রেসক্রিপ্ট করে এটা ইনডোর স্পেশাল আপনারা ওটা দেখেন আমার প্রোগ্রাম ভালো, আমার প্রোগ্রামের মধ্যে খারাপ কিন্তু ভালোই হয় সরকার মানে বড় হয়েছে এটা কথা হচ্ছে যারা সরকার করতে তারা এটা একটু বেশি করতে ওপেন টু পাবলিক কথা বলছি এই কারণে মিটিং করা হয় আমরা প্রেসক্রিপ্ট করে এর কথা এখানে একটু লার্জ রেট আমাদের 10 টাকা
কিন্তু গেটের ভিতরে স্যার বাসটা থেকে এরকম কিছু না, সবাই তো নরমালি যায়, কেউ যায় দেখতো, কেউ যায় কেউ হ্যাঁ তারা পাস লাগে না, না না তারা ওই বসার লিখ ওইখানে এখানে আপনি যেতে পারেন, বাসারে যাইবে অনলি ফর যারা ফটো কাভারেজ করবো। পাস তো আমরা যারা ফেসবুক পেজ বা ইউটিউব বা তাদের পাস দিই না স্যার, না স্যার, তারা যখন ঢুকে ক্যাপ্টেন ঢুকে এটা আপনারা চিন্তা করে এটা সেপারেট একটা প্রেসক্রিপ্ট করুন, প্রেসক্রিপ্ট এই ভিডিও স্পেশাল আপনারা ব্যাপারটা দেখেন আমার প্রোগ্রাম ভালো, আমার প্রোগ্রামের মধ্যে খারাপ কিন্তু ভালোই হয় সরকার মানে কিন্তু গেটের ভিতরে স্যার বাসটা থেকে এরকম কিছু না, সবাই তো নরমালি যায়, কেউ যায় দেখতো, কেউ যায় কেউ হ্যাঁ তারা পাস লাগে না, না না তারা ওই বসার লিখ ওইখানে এখানে আপনি যেতে পারেন, বাসারে যাইবে অনলি ফর যারা ফটো কাভারেজ করবো। পাস তো আমরা যারা ফেসবুক পেজ বা ইউটিউব বা তাদের পাস দিই না স্যার, না স্যার, তারা যখন ঢুকে ক্যাপ্টেন ঢুকে এটা আপনারা চিন্তা করে এটা সেপারেট একটা প্রেসক্রিপ্ট করুন, প্রেসক্রিপ্ট এই ভিডিও স্পেশাল আপনারা ব্যাপারটা দেখেন আমার প্রোগ্রাম ভালো, আমার প্রোগ্রামের মধ্যে খারাপ কিন্তু ভালোই হয় সরকার মানে কিন্তু গেটের ভিতরে স্যার বাসটা থেকে এরকম কিছু না, সবাই তো নরমালি যায়, কেউ যায় দেখতো, কেউ যায় কেউ হ্যাঁ তারা পাস লাগে না, না না তারা ওই বসার লিখ ওইখানে এখানে আপনি যেতে পারেন, বাসারে যাইবে অনলি ফর যারা ফটো কাভারেজ করবো। পাস তো আমরা যারা ফেসবুক পেজ বা ইউটিউব বা তাদের পাস দিই না স্যার, না স্যার, তারা যখন ঢুকে ক্যাপ্টেন ঢুকে এটা আপনারা চিন্তা করে এটা সেপারেট একটা প্রেসক্রিপ্ট করুন, প্রেসক্রিপ্ট এই ভিডিও স্পেশাল
আপনারা ভয়টা দেখেন যেমন আমার প্রোগ্রাম ভালো, আমার প্রোগ্রামের মধ্যে খারাপ কিন্তু ভালোই হয় সরকার মানে হ্যাঁ তারা 5 লাখ না না তারা ওই বসার লিগ হয়ে গেলে এখানে আপনি যেতে পারেন বাসারে যাবে অনলি ফর যারা ফটো কাভারেজ করবো পাস তো আমরা যারা ফেসবুক পেজ বা ইউটিউবার তাদেরকে পাস দিই না স্যার তারা তো বলতে কেমনে ঢুকে এটা আপনারা চিন্তা করে এটা সেপারেট একটা প্রেস মিট করুন প্রেস মিট স্পেশাল আপনারা ভয়টা দেখেন যেমন আমার প্রোগ্রাম ভালো, আমার প্রোগ্রামের মধ্যে খারাপ কিন্তু ভালোই হয় সরকার মানে আমরা রাস্তা অবরোধ করছি, আমরা জলের দরকার, এরপরে আমরা রাস্তার দরকার, এই কারণে আইছি। এখন প্রশাসন আইছে। এটা কোন জায়গা? এটা ভগবাননগর ডলুসরা 4 নং ওয়ার্ড। এখানে যে প্রধান আছে তানরে জানাইছিলেন? হ্যাঁ, সবরে জানাইছি। কারে কারে জানাইছেন? ভিডিও, এরপরে তারপরেও কোনো কাজ হয়েছে না? আজকে এখানে কেউ আইসেন নি? আপনারা যখন পথ অবরোধ করছেন, পথ অবরোধ করার পরে কেউ আইসেন নি? কিটা কইছে তারা? তারা একটা সুরাঙ্গ করছে, তারা রাস্তাটা ঠিক করে দিব। জলও পাঠাই, জল দপ্তরও আইছিল।
ওই ওয়ালটা লাগবে তো ওয়ালটা একদম গেছে ওয়ালটা অনেক বছর আমরা রাস্তা অবরোধ করছি, আমরা জলের দরকার, এরপরে আমরা রাস্তার দরকার, এই কারণে আইসি। এখন প্রশাসন আইসে। এটা কোন জায়গা? এটা ভগবাননগর ডলুসরা 4 নং ওয়ার্ড। এখানে যে প্রধান আছে তানরে জানাইছিলেন? হ্যাঁ, সবরে জানাইছি। কারে কারে জানাইছেন? ভিডিও, এরপরে তারপরেও কোনো কাজ হয়েছে না? আজকে এখানে কেউ আইসেন নি? আপনারা যখন পথ অবরোধ করছেন, পথ অবরোধ করার পরে কেউ আইসেন নি? কিতা কইছে তারা? তারা একটা সুরাং করছে না, তারা রাস্তাটা ঠিক করে দেব। জলও পাঠাই, জল দপ্তরও আইছিল। ওই ওয়ালটা লাগবে তো ওয়ালটা একদম গেছে ওয়ালটা অনেক বছর আমরা রাস্তা অবরোধ করছি, আমরা জলের দরকার, এরপরে আমরা রাস্তার দরকার, এই কারণে আইসি। এখন প্রশাসন আইসে। এটা কোন জায়গা? এটা ভগবাননগর ডলুসরা 4 নং ওয়ার্ড। এখানে যে প্রধান আছে তানরে জানাইছিলেন? হ্যাঁ, সবরে জানাইছি। কারে কারে জানাইছেন? ভিডিও, এরপরে তারপরেও কোনো কাজ হয়েছে না? আজকে এখানে কেউ আইসেন নি? আপনারা যখন পথ অবরোধ করছেন, পথ অবরোধ করার পরে কেউ আইসেন নি? কিতা কইছে তারা? তারা একটা সুরাং করছে না, তারা রাস্তাটা ঠিক করে দেব। জলও পাঠাই, জল দপ্তরও আইছিল। ওই ওয়ালটা লাগবে তো ওয়ালটা একদম গেছে ওয়ালটা অনেক বছর
আমরা রাস্তা অবরোধ করছি, আমরা জলের দরকার, এরপরে আমরা রাস্তার দরকার, এই কারণে আইছি। এখন প্রশাসন আইছে। এটা কোন জায়গা? এটা ভগবাননগর ডলুসরা 4 নং ওয়ার্ড। এখানে যে প্রধান আছে তানরে জানানি হয়েছিল? হ্যাঁ, সবরে জানানো। কারে কারে জানাইছিল? ভিডিও, এরপরে তারপরেও কোনো কাজ হয়েছে না? আজকে এখানে কেউ আইসেন নি? আপনারা যখন পথ অবরোধ করছেন, পথ অবরোধ করার পরে কেউ আইসেন নি? কিতা কইছে তারা? তারা একটা সুরাম করছে, তারা রাস্তাটা ঠিক করে দিব। জলও পাঠাই, জল দপ্তরও আইছে। নমস্কার। সর্বপ্রথম আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সমগ্র রাজ্যবাসীকে শারদীয় দুর্গা উৎসবের অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের আউটখোলা যুব সংস্থা ক্লাবের পক্ষ থেকে। গত কিছুদিন আগে আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমাদের এই বছরের পুজোর যে থিম আছে সেটাকে আমরা তুলে ধরতে আমরা সক্ষম হয়েছি। তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের আউটখোলা যুব সংস্থা ক্লাবের পক্ষ থেকে আমাদের খুঁটি পূজা হয়েছে। পুজো আর হাতে গোনা কয়েকটা দিন আছে। আমাদের প্যান্ডেল নির্মাণের কাজও এই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে থেকে শুরু হতে যাচ্ছে। তার জন্য আমরা আজকে খুঁটি পূজাটা করেছি। আর সবথেকে বড় কথা হলো, আপনারা জানেন হয়তো বা এবছর আমাদের কী থিম আছে। আমাদের ভারতবর্ষের মধ্যে একটি রাজ্য অন্ধ্রপ্রদেশ, সেই অন্ধ্রপ্রদেশের মধ্যে অবস্থিত তিরুমালা পাহাড়, সেই তিরুমালা পাহাড়ে অবস্থিত তিরুপতি বালাজি মন্দির। তো আমাদের এই বছরের আউটখোলা যুব সংস্থার বিশেষ থিম থাকছে তিরুপতি বালাজি মন্দির। তাই আমি সমগ্র রাজ্যবাসীর কাছে আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব, আমাদের আউটখোলা যুব সংস্থা ক্লাবের পক্ষ থেকে সকল রাজ্যবাসীর আমন্ত্রণ রইল, আপনারা আসবেন। আমাদের এবছরের যে বিশেষ থিম আছে তাই এসে আমাদের সঙ্গ দেবেন। লাগলে আছে না সবার নমস্কার। সর্বপ্রথম আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে
সমগ্র রাজ্যবাসীকে শারদীয় দুর্গা উৎসবের অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের আউটখোলা যুব সংস্থা ক্লাবের পক্ষ থেকে। গত কিছুদিন আগে আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমাদের এই বছরের পুজোর যে থিম আছে সেটাকে আমরা তুলে ধরতে আমরা সক্ষম হয়েছি। তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের আউটখোলা যুব সংস্থা ক্লাবের পক্ষ থেকে আমাদের খুঁটি পূজা হয়েছে। পুজো আর হাতে গোনা কয়েকটা দিন আছে। আমাদের প্যান্ডেল নির্মাণের কাজও এই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে থেকে শুরু হতে যাচ্ছে। তার জন্য আমরা আজকে খুঁটি পূজাটা করেছি। আর সবথেকে বড় কথা হলো, আপনারা জানেন হয়তো বা এবছর আমাদের কি থিম আছে। আমাদের ভারতবর্ষের মধ্যে একটি রাজ্য অন্ধ্রপ্রদেশ, সেই অন্ধ্রপ্রদেশের মধ্যে অবস্থিত তিরুমালা পাহাড়, সেই তিরুমালা পাহাড়ে অবস্থিত তিরুপতি বালাজি মন্দির। তো আমাদের এই বছরের আউটখোলা যুব সংস্থার বিশেষ থিম থাকছে তিরুপতি বালাজি মন্দির। তাই আমি সমগ্র রাজ্যবাসীর কাছে আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব, আমাদের আউটখোলা যুব সংস্থা ক্লাবের পক্ষ থেকে সকল রাজ্যবাসীর আমন্ত্রণ রইল, আপনারা আসবেন। আমাদের এবছরের যে বিশেষ থিম আছে তাই এসে আমাদের সঙ্গ দেবেন। নমস্কার। সর্বপ্রথম আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সমগ্র রাজ্যবাসীকে শারদীয় দুর্গা উৎসবের অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের আউটখোলা যুব সংস্থা ক্লাবের পক্ষ থেকে। গত কিছুদিন আগে আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমাদের এই বছরের পুজোর যে থিম আছে সেটাকে আমরা তুলে ধরতে আমরা সক্ষম হয়েছি। তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের আউটখোলা যুব সংস্থা ক্লাবের পক্ষ থেকে আমাদের খুঁটি পূজা হয়েছে। পুজো আর হাতে গোনা কয়েকটা দিন আছে। আমাদের প্যান্ডেল নির্মাণের কাজও এই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে থেকে শুরু হতে যাচ্ছে। তার জন্য আমরা আজকে খুঁটি পূজাটা করেছি। আর সবথেকে বড় কথা হলো, আপনারা জানেন হয়তো বা এবছর আমাদের কি থিম আছে। আমাদের ভারতবর্ষের মধ্যে একটি রাজ্য অন্ধ্রপ্রদেশ, সেই অন্ধ্রপ্রদেশের মধ্যে অবস্থিত তিরুমালা পাহাড়, সেই তিরুমালা পাহাড়ে অবস্থিত তিরুপতি বালাজি মন্দির। তো আমাদের এই বছরের আউটখোলা যুব সংস্থার বিশেষ থিম থাকছে তিরুপতি বালাজি মন্দির। তাই আমি সমগ্র রাজ্যবাসীর কাছে আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব, আমাদের আউটখোলা যুব সংস্থা ক্লাবের পক্ষ থেকে সকল রাজ্যবাসীর আমন্ত্রণ রইল, আপনারা আসবেন। আমাদের এই বছরের যে বিশেষ থিম আছে তাই এসে আমাদের সঙ্গ দেবেন।
নমস্কার। সর্বপ্রথম আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সমগ্র রাজ্যবাসীকে শারদীয় দুর্গা উৎসবের অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের আউটখোলা যুব সংস্থা ক্লাবের পক্ষ থেকে। গত কিছুদিন আগে আমাদের আমাদের শাস্ত্রে বলা হয়ে থাকে, কি বলা হয়ে থাকে যে অজ্ঞান গ্রাসকম ব্রহ্মা গুরুদেবনা সংশয় বকুরা চন্দ্রকারুহি বকুরা স উচ্চতে, অর্থাৎ অনুষ্ঠানের শুভ সূচনা করবেন আমাদের আজকের এই অনুষ্ঠানের যে উদ্বোধক আমাদের উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সম্মানীয় সভাপতি। আমি উনাকে অসংখ্য অভিনন্দন জানাই। এত কর্মব্যস্ততার মধ্যেও এই এত সুন্দর একটা প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি অভিনন্দন জানাই এই হলে যারা গুরুজন তুল্য আমাদের মা বাবা, যারা প্রাক্তন বর্তমান শিক্ষক, এই মঞ্চে যাদেরকে সংবর্ধনা দেওয়া হবে আমি তাদের চরণ ছুঁয়ে প্রণাম জানাই। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আগামী দিনের ভবিষ্যৎ, বর্তমানে যারা ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, তোমাদেরকে অশেষ স্নেহ এবং আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি। এই গুরু পূর্ণিমা আমরা জানি 2025 সালে 10 জুলাই আষাঢ় মাসের পূর্ণ শুক্ল পক্ষে এই গুরু পূর্ণিমা দিবসটা আমরা পালন করি। সেটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে পৌরাণিক বিষয়। আমাদের যিনি মহাভারত রচয়িতা, আমাদের ব্যাসদেব অত্যন্ত সঙ্গীত মুহূর্তকে স্মরণীয় করে দেখার যে অনুষ্ঠান আমাদের কদমতলা টাউন হলে আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমরা যারা ধর্মাবলম্বী তাদের মুখ্য এই গুরু পূর্ণিমা। জৈনদের মধ্যে আমাদের পার্শ্ববর্তী ভুটান, নেপাল এবং সনাতনী যারা, তাদের মধ্যে বিশেষভাবে এই গুরু পূর্ণিমাকে অত্যন্ত শ্রদ্ধার সহিত প্রতি বছর আমরা সেটা পালন করি। পাশাপাশি আমরা গুরু বলতে কাদেরকে বোঝায়? আমরা প্রথমত তাদেরকে শিক্ষক, যাদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, ওনারা হচ্ছেন প্রথম শিক্ষাগুরু। কিন্তু এই গুরু পূর্ণিমায় তাদেরকে আমরা কেন সম্মান প্রদর্শন করব? সেখানে তো আমাদের এই ভারতবর্ষে দিবস একটা ডে পালন করা হয়। গুরু পূর্ণিমা এমন একটা বিষয়, এখানে আমার পূর্ববর্তী বক্তা বিস্তারিত বলেছেন, আমি সেই দিকে যাব না। আমি শুধু আপনাদেরকে সবিনয় অনুরোধ করবো, আমি প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা আলোচনায় আমি সেটা উপস্থাপন করার চেষ্টা করি। তাদেরকে আমরা সম্মান প্রদর্শন করব, কিন্তু সবচেয়ে বড় যিনি গুরু, আমাকে হাতে করে দিয়েছে, যে এবিসিডি শিখিয়েছে, যে ওয়াজ রসইবিদ্রি শিখিয়েছে, সেই ঘরের মা আমার প্রথম শিক্ষাগুরু। আগে
সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যে বাবা উনি হচ্ছেন আমার প্রথম শিক্ষাগুরু জানাচ্ছি। পাশাপাশি আমাদের এই প্রোগ্রামকে পূর্ণতা দেওয়ার লক্ষ্যে উত্তর ত্রিপুরা জেলা পরিষদ কদমতলা আরডি ব্লক পঞ্চায়েত সমিতি যেভাবে সহযোগিতায় এগিয়ে এসেছে এবং আজকের এই প্রোগ্রামটা যত উপযুক্ত সম্মান প্রদর্শন করার জন্য ব্যবস্থা পরিষদ উত্তর ত্রিপুরা সভাধিপতি অপর্ণাদি এবং আমাদের কদমতলা আরডি ব্লকের যিনি পঞ্চায়েত চেয়ারপারসন এবং পঞ্চায়েত সমিতি মিহিরলাল নাথ মহাশয়কে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে অসংখ্য অসংখ্য নমন জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান বাগনা মালাকার নাথ মহোদয়া, উপস্থিত আছেন আমাদের উত্তর ত্রিপুরা শিক্ষা দপ্তরের যিনি ডেপুটি ডাইরেক্টর, এই এলাকার অত্যন্ত সজ্জন সমাজসেবী আমাদের দিলীপ দাতি, উপস্থিত আছেন আমাদের এই কদমতলা সম্মান করবে ততই তোমরা একটা আদর্শ মানুষে পরিণত হবে। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করছি এই যে আমার ছাত্র ছাত্রীরা তোমরা আমাদের সম্পদ, তোমরা আমাদের ভবিষ্যৎ, তোমরা আরো এগিয়ে যাও, সঠিক পথে চলো, পড়াশোনার মাধ্যমে দেশ গড়ার কারিগর হিসেবে তোমরা কাজ করবে বলে আমার বিশ্বাস। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এই কদমতলা আরডি ব্লক থেকে শুরু করে যারা সমাজসেবী রয়েছে। আপনারা আমাদের এই অনুষ্ঠানকে এত সুন্দর, এত মানে ফিনিশিং, স্টার্টিং থেকে ফিনিশিং পর্যন্ত এত সুন্দরভাবে সাজগুজ থেকে শুরু করে সার্বিকভাবে সহযোগিতা করেছে। তো আপনাদের সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি কদমতলা হায়ার সেকেন্ডারি স্কুল শিক্ষক মহাশয়, উনি বসে আছেন, ওনাদের নাম আমার সঠিক জানা নেই, অত্যন্ত সহযোগিতা করেছেন। আমরা যেভাবে ওনাকে মানে আশ্বস্ত করেছিলাম যে ছাত্রছাত্রী দিয়ে আমার ঘরটাকে সাজিয়ে দেবেন, এবং শুধু তিনি তাই করেননি, কিভাবে ছাত্রছাত্রীরা বসে সুশৃঙ্খলিতভাবে নীরবভাবে ওরা ম্যাডামকে অনুরোধ করছি সেটা পাঠ করে সকলের উদ্দেশ্যে শোনানো। নমস্কার। গুরু পূর্ণিমা 2025 উপলক্ষে সেই অনুষ্ঠান দীর্ঘক্ষণ থেকে চলছে। তো আমি বক্তব্য একদম সংক্ষিপ্তভাবে রাখবো এবং আমার পূর্বে যারা আলোচনা রেখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকে এই প্রোগ্রামের বিষয়বস্তু সকলের কাছে তুলে ধরেছে। তো আজকে সবাই যিনি সভাপতিত্ব করছেন এই কদমতলা আরডি ব্লকের চেয়ারম্যান শ্রদ্ধেয় মিহিরলাল নাথ মহাশয় রয়েছেন, উত্তর ত্রিপুরা জেলা আমাদের অভিভাবক বিশিষ্ট সমাজসেবী শ্রদ্ধেয় কাজল দাস মহাশয়, বিশিষ্ট সমাজসেবী শ্রদ্ধেয় দিলীপ দাতি মহাশয় রয়েছেন, কদমতলা প্রধান ভাবনা মালাকার নাথ মহোদয়া, এখানে রয়েছেন আমাদের এডিএম সাহেব এবং তথ্য সংস্কৃতি দপ্তরের ডেপুটি ডাইরেক্টর এবং এডুকেশন ডিপার্টমেন্টের আধিকারিক। আমার সামনে রয়েছেন আমাদের আজকে আমাদের যে গুরুরা আমরা আমন্ত্রণ জানিয়েছি, ওনাদের চরণ ধুলো আমরা পেয়েছি। আমি গর্বিত, আমি ব্যক্তিগতভাবে পিতৃতুল্য গুরুদেবদের আমি নতমস্তকে প্রণাম জানাচ্ছি। আমি এখানে উপস্থিত যারা রয়েছেন আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসলে তোমাদেরকে পেয়ে অত্যন্ত ভালো লেগেছে, কারণ এই প্রোগ্রামটাই শিক্ষণীয় প্রোগ্রাম। তোমরা কিভাবে সুন্দর ভবিষ্যৎ তৈরি করবে, পড়াশোনা সাক্ষী থাকবে জেলা তথ্য
অপরানাথ দিদি, উপস্থিত আমার ছোট ভাই মিহিরদা এবং সভাপতি কাজলদা, তাছাড়া এখানে উপস্থিত বিভিন্ন শিক্ষা অধিকর্তাগণ এবং আমার মা, ভাই, বোন এবং শিক্ষার্থী ভাই বোনেরা। ও নেতৃত্ব বহু প্রজন্মকে আপনার হাত ধরেই অনেক প্রতিভা খুঁজে পেয়েছে, আত্মপ্রকাশের ভাষা শিল্প পেয়েছে। সবাইকে অনুরোধ করবো হাততালির মাধ্যমে আমাদের যারা আজকের এই মহতী অনুষ্ঠান, যেটা হয়তো প্রথমবারের মতো এই কদমতলাতে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে যে গুরু সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটা প্রথমবারের মতো কদমতলাতে হচ্ছে, যার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি শ্রী অপর্ণানাথ মহোদয়া, এবং যার বিশেষ আপনার প্রচেষ্টায় আমাদের সবার চেতনার জন্য, তাদের এই উদ্যোগের জন্য আজকের এই অনুষ্ঠান আমাদের কদমতলা চন্দ্রকোনা টাউন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার গৌরব উজ্জ্বল উপস্থিতিতে শ্রী কাজল কুমার দাস মহোদয়, ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানকে। দিদি ওদিকে যাবেন, ওদিকে চাইবেন, ওদিকে ওদিকে ওদিকে। আমাদের হাততালি কিন্তু ফলে চলবে না, কন্টিনিউ এই হলকে আনন্দে মুখরিত করতে হবে। আমাদের অতিথিদেরকে যারা বরণ করছে সেই সময় হাততালি থামাবে না। জানাচ্ছি, পাশাপাশি আমাদের এই প্রোগ্রামকে পূর্ণতা দেওয়ার লক্ষ্যে উত্তর ত্রিপুরা জেলা পরিষদ, কদমতলা আরডি ব্লক পঞ্চায়েত সমিতি যেভাবে সহযোগিতায় এগিয়ে এসেছেন এবং আজকের এই প্রোগ্রামটা যত উপযুক্ত সম্মান প্রদর্শন করার জন্য ব্যবস্থা পরিষদ উত্তর ত্রিপুরা সভাধিপতি অপর্ণাদি এবং আমাদের কদমতলা আরডি ব্লকের যিনি পঞ্চায়েত চেয়ারপারসন এবং পঞ্চায়েত সমিতি মিহিরলাল নাথ মহাশয়কে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে অসংখ্য অসংখ্য নমন জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান বাগনা মালাকার নাথ মহোদয়া, উপস্থিত আছেন আমাদের উত্তর ত্রিপুরা শিক্ষা দপ্তরের যিনি ডেপুটি ডাইরেক্টর, এই এলাকার অত্যন্ত সজ্জন সমাজসেবী আমাদের দিলীপ দাতি, উপস্থিত আছেন আমাদের এই কদমতলা। আমি উনাকে অসংখ্য অভিনন্দন জানাই, এত কর্মব্যস্ততার মধ্যেও এই এত সুন্দর একটা প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি অভিনন্দন জানাই এই হলে যারা গুরুজন তুল্য আমাদের মা বাবা, যারা প্রাক্তন বর্তমান শিক্ষক, এই মঞ্চে যাদেরকে সংবর্ধনা দেওয়া হবে আমি তাদের চরম চুয়ে প্রণাম জানাই। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি
আগামী দিনের ভবিষ্যৎ, বর্তমানে যারা ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, তোমাদেরকে অশেষ স্নেহ এবং আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি। এই গুরু পূর্ণিমা আমরা জানি 2025 সালে 10 জুলাই আষাঢ় মাসের পূর্ণ শুক্ল পক্ষে এই গুরু পূর্ণিমা দিবসটা আমরা পালন করি। সেটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে পৌরাণিক বিষয়। আমাদের যিনি মহাভারত রচয়িতা, আমাদের ব্যাসদেব ধর্মে যারা ধর্মাবলম্বী তাদের মুখ্য এই গুরু পূর্ণিমা। জৈনদের মধ্যে আমাদের পার্শ্ববর্তী ভুটান, নেপাল এবং সনাতনী যারা, তাদের মধ্যে বিশেষভাবে এই গুরু পূর্ণিমাকে অত্যন্ত শ্রদ্ধার সহিত প্রতি বছর আমরা সেটা পালন করি। পাশাপাশি আমরা গুরু বলতে কাদেরকে বোঝায়? আমরা প্রথমত তাদেরকে শিক্ষক, যাদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, ওনারা হচ্ছেন প্রথম শিক্ষাগুরু। কিন্তু এই গুরু পূর্ণিমায় তাদেরকে আমরা কেন সম্মান প্রদর্শন করব? সেখানে তো আমাদের এই ভারতবর্ষে দিবস একটা ডে পালন করা হয়। গুরু পূর্ণিমা এমন একটা বিষয়, এখানে আমার পূর্ববর্তী বক্তা বিস্তারিত বলেছেন, আমি সেই দিকে যাব না। আমি শুধু আপনাদেরকে সবিনয় অনুরোধ করব, আমি প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা আলোচনায় আমি সেটা উপস্থাপন করার চেষ্টা করি। তাদেরকে আমরা সম্মান প্রদর্শন করব, কিন্তু সবচেয়ে বড় যিনি গুরু, আমাকে হাতে করে দিয়েছে, যে এবিসিডি শিখিয়েছে, যে ওয়াজ রসই বিদ্রোহী শিখিয়েছে, সেই ঘরের মা আমার প্রথম শিক্ষাগুরু। আগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যে বাবা, উনি হচ্ছেন আমার প্রথম শিক্ষাগুরু। আমাদের শাস্ত্রে বলা হয়ে থাকে, কি বলা হয়ে থাকে যে অজ্ঞান গ্রাসকম ব্রহ্মা গুরুদেবনা সংশয়া বকুরা চন্দ্রকারুহি বকুরা স উচ্চতে। অর্থাৎ অনুষ্ঠানের শুভ সূচনা করবেন আমাদের আজকের এই অনুষ্ঠানের যে উদ্বোধন আমাদের উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সম্মানীয় সভাপতি। আমি উনাকে অসংখ্য অভিনন্দন জানাই। এত কর্মব্যস্ততার মধ্যেও এই এত সুন্দর একটা প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি অভিনন্দন জানাই এই হলে যারা গুরুজন তুল্য আমাদের মা বাবা, যারা প্রাক্তন বর্তমান শিক্ষক, এই মঞ্চে যাদেরকে সংবর্ধনা দেওয়া হবে, আমি তাদের চরণ ছুঁয়ে প্রণাম জানাই। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আগামী দিনের ভবিষ্যৎ, বর্তমানে যারা ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, তোমাদেরকে অশেষ স্নেহ এবং আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি। এই গুরু পূর্ণিমা আমরা জানি 2025 সালে 10 জুলাই আষাঢ় মাসের পূর্ণ শুক্ল পক্ষে এই গুরু পূর্ণিমা দিবসটা আমরা পালন করি। সেটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে পৌরাণিক বিষয়। আমাদের যিনি মহাভারত রচয়িতা,
আমাদের ব্যাচদের অত্যন্ত সঙ্গীত মুহূর্তকে স্মরণীয় করে রাখার যে অনুষ্ঠান আমাদের কদমতলা টাউন হলে আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমরা যারা ধর্মাবলম্বী তাদের মুখ্য এই গুরু পূর্ণিমা, জৈনদের মধ্যে আমাদের পার্শ্ববর্তী ভুটান, নেপাল এবং সনাতনী যারা, তাদের মধ্যে বিশেষভাবে এই গুরু পূর্ণিমাকে অত্যন্ত শ্রদ্ধার সহিত প্রতি বছর আমরা সেটা পালন করি। পাশাপাশি আমরা গুরু বলতে কাদেরকে বোঝায়, আমরা প্রথমত তাদেরকে শিক্ষক, যাদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, ওনারা হচ্ছেন প্রথম শিক্ষাগুরু। কিন্তু এই গুরু পূর্ণিমায় তাদেরকে আমরা কেন সম্মান প্রদর্শন করব? সেখানে তো আমাদের এই ভারতবর্ষে দিবস একটা ডে পালন করা হয়। গুরু পূর্ণিমা এমন একটা বিষয়, এখানে আমার পূর্ববর্তী বক্তা বিস্তারিত বলেছেন, আমি সেই দিকে যাব না। আমি শুধু আপনাদেরকে সবিনয় অনুরোধ করব, আমি প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা আলোচনায় আমি সেটা উপস্থাপন করার চেষ্টা করি। তাদেরকে আমরা সম্মান প্রদর্শন করব, কিন্তু সবচেয়ে বড় যিনি গুরু, আমাকে হাতে করে দিয়েছে, যে এবিসিডি শিখিয়েছে, যে ওয়াজ রসুল বিদ্রোহী শিখিয়েছে, সেই ঘরের মা আমার প্রথম শিক্ষাগুরু। আগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যে বাবা, উনি হচ্ছেন আমার প্রথম শিক্ষাগুরু জানাচ্ছি। পাশাপাশি আমাদের এই প্রোগ্রামকে পূর্ণতা দেওয়ার লক্ষ্যে ত্রিপুরা জেলা পরিষদ, কদমতলা আরডি ব্লক, পঞ্চায়েত সমিতি যেভাবে সহযোগিতায় এগিয়ে এসেছেন এবং আজকের এই প্রোগ্রামটা যত উপযুক্ত সম্মান প্রদর্শন করার জন্য ব্যবস্থা পরিষদ উত্তর ত্রিপুরা সভাধিপতি অপর্ণাদি এবং আমাদের কদমতলা আরডি ব্লকের যিনি পঞ্চায়েত চেয়ারপারসন এবং পঞ্চায়েত সমিতি মিহিরলাল নাথ মহাশয়কে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে অসংখ্য অসংখ্য নমন জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান বাগনা মালাকার নাথ মহোদয়া, উপস্থিত আছেন আমাদের উত্তর ত্রিপুরা শিক্ষা দপ্তরের যিনি ডেপুটি ডাইরেক্টর, এই এলাকার অত্যন্ত সজ্জন সমাজসেবী আমাদের দিলীপ দাতি, উপস্থিত আছেন আমাদের এই কদমতলা। সম্মান করবে, ততই তোমরা একটা আদর্শ মানুষে পরিণত হবে। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, এই যে আমার ছাত্র ছাত্রীরা, তোমরা আমাদের সম্পদ, তোমরা আমাদের ভবিষ্যৎ, তোমরা আরো এগিয়ে যাও, সঠিক পথে চলো, পড়াশোনার মাধ্যমে দেশ গড়ার কারিগর হিসেবে তোমরা কাজ করবে বলে আমার বিশ্বাস। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এই কদমতলা আরডি ব্লক থেকে শুরু করে যারা সমাজসেবী রয়েছে। আপনারা আমাদের এই অনুষ্ঠানকে এত সুন্দর, এত মানে ফিনিশিং, স্টার্টিং থেকে ফিনিশিং পর্যন্ত এত সুন্দরভাবে সাজগুজ থেকে শুরু করে সার্বিকভাবে সহযোগিতা করেছে। তো আপনাদের সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি কদমতলা হায়ার সেকেন্ডারি স্কুল শিক্ষক মহাশয়, উনি বসে আছেন, ওনাদের নাম আমার সঠিক জানা নেই, অত্যন্ত সহযোগিতা করেছেন। আমরা যেভাবে ওনাকে মানে আশ্বস্ত করেছিলাম যে ছাত্রছাত্রী দিয়ে আমার ঘরটাকে সাজিয়ে দেবেন, এবং শুধু তিনি তাই করেননি, কিভাবে ছাত্রছাত্রীরা বসে সুশৃঙ্খলিত
অপর্ণা ম্যাডামকে অনুরোধ করছি সেটা পাঠ করে সকলের উদ্দেশ্যে শোনানো। নমস্কার। গুরু পূর্ণিমা 2025 উপলক্ষে সেই অনুষ্ঠান দীর্ঘক্ষণ থেকে চলছে, তো আমি বক্তব্য একদম সংক্ষিপ্তভাবে রাখবো এবং আমার পূর্বে যারা আলোচনা রেখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকে এই প্রোগ্রামের বিষয়বস্তু সকলের কাছে তুলে ধরেছে। তো আজকে সবাই যিনি সভাপতিত্ব করছেন এই কদমতলা আরটি ব্লকের চেয়ারম্যান শ্রদ্ধেয় মিহির রঞ্জন নাথ মহাশয়, রয়েছেন উত্তর ত্রিপুরা জেলা আমাদের অভিভাবক বিশিষ্ট সমাজসেবী শ্রদ্ধেয় কাজল দাস মহাশয়, বিশিষ্ট সমাজসেবী শ্রদ্ধেয় দিলীপ কাকি মহাশয়, রয়েছেন কদমতলার প্রধান ভাবনা মালাকার নাথ মহোদয়া, এখানে রয়েছেন আমাদের এডিএম সাহেব এবং তথ্য সংস্কৃতি দপ্তরের ডেপুটি ডাইরেক্টর এবং এডুকেশন ডিপার্টমেন্টের আধিকারিক। আমার সামনে রয়েছেন আমাদের আজকে আমাদের যে গুরুরা আমরা আমন্ত্রণ জানিয়েছি, ওনাদের চরণ ধুলো আমরা পেয়েছি। আমি গর্বিত, আমি ব্যক্তিগতভাবে পিতৃতুল্য গুরুদেবদের আমি নত মস্তকে প্রণাম জানাচ্ছি। আমি এখানে উপস্থিত যারা রয়েছেন আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসলে তোমাদেরকে পেয়ে অত্যন্ত ভালো লেগেছে, কারণ এই প্রোগ্রামটাই শিক্ষণীয় প্রোগ্রাম। তোমরা কিভাবে সুন্দর ভবিষ্যৎ তৈরি করবে, পড়াশোনা সাক্ষী থাকবে জেলা তথ্য অপর্ণা দিদি, উপস্থিত আমার ছোট ভাই মিহিরদা এবং সভাপতি কাজলদা, তাছাড়া এখানে উপস্থিত বিভিন্ন শিক্ষা অধিকর্তাগণ এবং আমার মা, ভাই, বোন এবং শিক্ষার্থী ভাই বোনেরা ও নেতৃত্ব বহু প্রজন্মকে আপনার হাত ধরেই অনেক প্রতিভা খুঁজে পেয়েছে, আত্মপ্রকাশের ভাষা শিল্প পেয়েছে। সবাইকে অনুরোধ করবো হাততালির মাধ্যমে আমাদের যারা আজকের এই মহতি অনুষ্ঠান, যেটা হয়তো প্রথমবারের মতো এই কদমতলাতে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে যে গুরু সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটা প্রথমবারের মতো কদমতলাতে হচ্ছে, যার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি শ্রী অপর্ণা নাথ মহোদয়া এবং যার বিশেষ আপনার প্রচেষ্টায় আমাদের সবার চেতনার জন্য মানে এই উদ্যোগের জন্য আজকের এই অনুষ্ঠান আমাদের কদমতলা চন্দ্রকোনা টাউন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার গৌরব উজ্জ্বল উপস্থিতিতে শ্রী কাজল কুমার দাস মহোদয় ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানকে। দিদি ওদিকে যাবেন, ওদিকে চাইবেন, ওদিকে 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 আমাদের এটা হাততালি কিন্তু ফলে চলবে না, কন্টিনিউ এই হলকে আনন্দে মুখরিত করতে হবে। আমাদের অতিথিদেরকে যারা বরণ করছে সেই সময় হাততালি থামাবে না। জানাচ্ছি, পাশাপাশি
আমাদের এই প্রোগ্রামকে পূর্ণতা দেওয়ার লক্ষ্যে উত্তর ত্রিপুরা জেলা পরিষদ কদমতলা আরডি ব্লক পঞ্চায়েত সমিতি যেভাবে সহযোগিতায় এগিয়ে এসেছেন এবং আজকের এই to fail get in done. Because after some time, all the get family people may come here. So to चलो ठीक है और क्या बना के लिए আগত মহারাষ্ট্র থেকে আগত শ্রী বৈদ্যনাথ দারুস্তে মহোদয় উনি আমাদের জয়েন্ট সেক্রেটারি অ্যান্ড কনভেনার মিনিস্টার, আমাদের প্রিয় বিধায়ক শ্রী অভিষেক দেব রায় মহোদয়, আমাদের প্রাণপ্রিয় আমাদের জেনারেল সেক্রেটারি, সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি এআইসিডি জেনারেল সেক্রেটারি শ্রী রাজীব সিং মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের करना है, ग्रुप में काम करना है, ये वक्त हमारे यहाँ अभी भी Vice President and Chairman Annie Zone AICT আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রিয় শ্রী Annie Zone AICT আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অতিথি শ্রী মনোরায় বাসব Now this is a corporate, not cooperative. Cooperative you are. এদিকে গেলে একটু ভালো আসলো, ওষুধের দিকে দেখতে যায়। হলুদ চিগুলো লেগে গেছে এত ডিস্টার্ব করে। আগরতলাতে এটা প্রথমবার মতো ফার্মা এলএলপি এটা শুরু হয়েছে। এখানে একসঙ্গে এক ছাতার তলায় প্রায় 70টারও বেশি কোম্পানি যাদের ডিলারশিপ রয়েছে, যারা গোটা রাজ্যের যারা খুচরো ব্যবসায়ী, যারা ওষুধ বিক্রেতা, তারা এক ছাতার তলায় এসে ওষুধগুলো নিতে পারবে। এটা আমাদের জন্য যারা ব্যবসায়ীরা আছে, যারা ছোট ব্যবসায়ী যারা ওষুধের, তাদের জন্য একটা বলতে পারবো নতুন প্ল্যাটফর্ম, নতুন একটা আঙিনায় ওরা ব্যবসাটা করতে পারবে। আগে যেমন ছড়িয়ে ছিটিয়ে এক্সপেন্ডিচার বেশি যায়, যখন বিভিন্ন জায়গার থেকে ডিলার থেকে মাল তুলতে গিয়ে যেমন তাদের ট্রান্সপোর্টেশনের বিষয় থাকে বা কেনাকাটাতে যে সময়টাও যায়, এটা যাবে না। এখন কি হবে, একসঙ্গে এসে এক ছাতার তলায় অনেকগুলো কোম্পানির ওষুধ, আমরা এখানে ওরা যেটা বললেন 60-70টা কোম্পানির ওষুধ এক ছাতার তলার থেকে নেওয়া সম্ভব হবে যারা খুচরো বিক্রেতা। তো এটা আমাদের জন্য একটা সুবর্ণ বলতে পারি সুযোগ আমাদের ব্যবসায়ীদের, ছোটো ব্যবসায়ীদের। তো এটা আগামী দিন দেখা যাবে, ভালো চলবে আশা করছি আমরা।
ঠিক আছে বাইরে নিবে গা বলতে আমি 3 তারিখ রাত্রে বাইক রেখেছিলাম ওইখানে 3টা দিকে। কোন জায়গায়? তারপর 3টা কোন জায়গায়? এই তো এই অভয়নগর এই যে রবীন্দ্রকানন পার্ক আছে ওর সামনে একটু দিকে ওই জায়গায় বাইক রেখেছিলাম যে 3টার পর্যন্ত দেখেছি ছিল বাইক, এরপরে বাইকটা আর ওখানে নেই, পাওয়া যায় না। তারপর আমি ভার্বালি আমি থানাতে ইনফর্ম করেছি, তারপর এফআইআর আজকে করলাম। বাইক পেয়ে গেছি, থ্যাংক ইউ জয়নাল স্যার, তিনি অনেক হেল্প করেছেন। পুলিশের এই ভূমিকা নিয়ে কি বলবেন? জয়নাল হোসেন স্যার অভিনগর অনেক হেল্প করেছে। আপনার নাম? আমার নাম রাজাপাল চৌধুরী। গতকালকে আমরা একটা ইনফরমেশন পেয়েছিলাম যে গত পরশু দিন রাত্রিবেলা আনুমানিক 3টার পরে আমাদের সার্কিট হাউসের কাছ থেকে একটা অ্যাপার্টমেন্টের সামনে একজন পলুডাওয়ারের কর্মচারী ভাড়া থাকে। তো উনি ওনার বাইকটা ওনার ভাড়া বাড়ির সামনে রাস্তায় রেখেই উনি ঘরে গিয়েছিলেন, ততক্ষণে এই বাইকটা চুরি হয়ে যায় ওই জায়গা থেকে। তো ইনফরমেশন পাওয়ার পরে আমরা সোর্স লাগিয়েছিলাম, সোর্স লাগানোর পরে আমরা খবর পাই যে বাইকটা বিশালগড়ের দিকে আছে। তো এবং আমরা দুজনের নাম শনাক্ত করতে পারি সোর্স মাধ্যমে। আমরা দুজনকেই ডিটেইন করি, ডিটেইন করার পরে তারা স্বীকার করে যে তাদের সঙ্গে আরও আছে জড়িত এবং আমরা বাইকটাকে উদ্ধার করতে পারি। তো আজকে আমরা একটা মামলা নিয়েছি কমপ্লেন্টের লিখিত অভিযোগ মূলে। তো আজকে আমরা তাদের কোর্টে প্রেরণ করছি এবং 5 দিনের রিমান্ড চাইছি। তাদের যে সহযোগী আছে আরও তাদের পুরো গ্যাংটাকে আমরা আটক করার জন্য। আর একটা কেস, আমাদের একটা পুরানো কেস ছিল, আগের কেসটা 49 নম্বর কেস। ওই কেসে আমরা একজন চোর ধরেছিলাম যেটাতে স্বর্ণলঙ্কা চুরি হয়েছিল। তো তাকে রিমান্ড পাঠিয়েছিলাম, 3 দিনের রিমান্ড নিয়েছিল। রিমান্ডেতে স্বীকারোক্তি করে যে আমাদের আরও একটা হার এবং কানের 1 জোড়া দুল যেটা বাকি ছিল, এটা তার মাধ্যমে আমরা এটাও আজকে আমরা উদ্ধার করতে পেরেছি। তো এটাতে 100% আমাদের সব কিছু উদ্ধার হয়ে গেছে। আমরা আজকে তাকে কোর্টে প্রোডাকশন করছি। বাইক চুরি গেছে না হচ্ছে এমডি শাহিম একজন, আর একজন হচ্ছে শরীফ মিয়া, একজনের বাড়ি বিশালগড়, আরেকজনের বাড়ি রহিমপুর, বক্সনগর রহিমপুর। বাইকটা কোথা থেকে চুরি হয়েছিল বলেছিল? বাইকটা চুরি হয়েছিল আমাদের সার্কিট হাউসের কাছে একটা অ্যাপার্টমেন্টের সামনে, ওই অ্যাপার্টমেন্টে উনি ভাড়া থাকে। আমি পরিমরা মিষ্টির জন্য রেডি করি, মিষ্টির জন্য আছে আমার। আমি সবসময় কারেন্ট অফিস একবার ঢুকাই, আমি টাইমের ভাবে পারি না, আমি করিমুনে ঢুকাই দিবার
অনলাইনে যেভাবে ঢুকাই আর কারেন্ট উঠে একবার ঢুকাই, সবসময় আমি ঢুকাই দিয়েছি এইভাবে। আজকে আমি কারেন্ট নাই, আমি আজকে ভাড়াইছি 1,500 টাকা দিয়া, 1,500 টাকা দিয়ে ভাড়াইছি পরে আমি 7 ইউনিট পাইছি। কারণ আমি গরিব মানুষ, আমি কি বাঁচুম? আচ্ছা, আমার 5-6 মেয়ে, আমার সংসারটা আমি একলা চালাই। কি নাম আপনার? আমার নাম ওমর জুন্নাথ, বাড়ি করিমুলা। এখন কই আছে? এখন কারেন্ট উঠাইছি। কোন কারেন্ট অফিসে? ওই যে জাঙ্গাইলা, বিশালগড় জাঙ্গাইলিয়া। কি চান এখন আপনি, এটা কি চান? এখন এটা আমি সারা দেখুক দিকে তারা কী করবো করুক। সবসময় তো আমি ইউনিট পাইতেছি ভালো, চলতেছে চলে যেতেছি, এরপরেও কম পাই, আর ডাক্তার তো মাইনে নিতে পারি। আজকে আমি 1,500 টাকা বাড়াইছি, একটা অটো গাড়ি বাড়াইছি, এর 50 টাকা দেওয়া লাগবো। আগে আমার টাইমেরও হবে, আমার টাইম নাই, আমি দোকানতে বেরিয়ে পারি না। 1 লাখ সরি আমার কেউ নাই। তারা আমার 1,500 টাকা দিচ্ছি, আমাদের 7 ইউনিট দিচ্ছে। এখন আইছি তারা কইতেছে ম্যাডাম আইতেছে, ম্যাডাম এ থাকবো। আতা আমি আছি। একটু এই মাথা ওটা আজকে আমাদের সন্ধ্যার সময় আমাদের কাছে একটা খবর আসে যে রাজাপাল চৌধুরী নামে একজন ব্যক্তি, ওনার কাল ভোরবেলা ওনার বাইকটা মিসিং হয়ে যায় সার্কিট হাউস এলাকা থেকে, আগরতলা রাস্তা থেকে। তো সেই মোতাবেক আমরা খোঁজ খবর নিয়ে সেটা আমরা হিউম্যান সোর্স লাগাই। তারপরে সোর্সের মাধ্যমে আমরা খবর পাই যে এখানে মোরাবাড়ি এলাকার এবং রহিমপুর এলাকার 2টা চোর তারা এই বাইকটা চুরি করেছে। তো সেই খবর ভিত্তিতে আমরা এখানে আসি বিশালগড় থানাতে, এবং বিশালগড় থানার সহযোগিতায় আমরা জয়েন্ট রেডের মাধ্যমে আমরা 2 জন আসামিকে তাদেরকে ডিটেইন করি এবং তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা একটা রাস্তায় ফিরে দিয়েছে। আপনার লগেন না অসুবিধা আরে মাথা ওই আমরা সারা খাওয়া না আহত কামড়ে দেয় রক্ত না এই ওরা কি খালা দিছে দিলো যাবে গরম আছে
আমিও করতে পারছি না না ঘটনাটা কি দিয়েছে একটু কন্যা ঘটনাটা আমরা 27 জন মহিলা পূজা করছি করছি পরে আমরা মেশিন 9টা বুঝি বাজছে মেশিন তারপরে গিয়েছিলা 500 বাড়ির মানুষে গিয়েছিলা অপারেশন দিয়েছে কি মেশিন বাজাইছিল বক্স মেশিন 9টা বাজে রাত্রে শুনে দিছে পরে আমরা সাউন্ডটা কইছে সাউন্ড কমা দেওয়ার লাগে সাউন্ড কমাইছে বক্স ঘুরাই দিছে এর মধ্যে কিন্তু আবার গেছে গিয়া কয়া মেশিন বন্ধ করো নাহলে অসুবিধা কারা 500 বাড়ির মানুষে কারা হইব এটা হয়েছে আচ্ছা এর মধ্যে বদ্ধ বলেছে তো বদ্ধ বলেছে বাড়ি থেকে ভর্তি হতেছে তারা আমরাও আসলাম অনেক মহিলা আসলো তারাও বিয়ে করছে এর মধ্যে তাদের ছেলে আইসে আবার তাদের বড় ছেলে ফোন করে আনছে বাড়িতে আসলো না ফোন করে আনছে পরে আর তাদের বাড়ির ভিতরে গিয়ে ধরে নিয়েছে মারছে পূজার দিনই এর পরের দিন কালকে কালকে নিয়ে পরশু দিন না না কালকে 11টার সময় গিয়েছে না নদীর বোধ তার নাম হচ্ছে মন্টু দাস নদীর বোধ বাইরেও 11 ফুট বাইরেও তোরা কাইট তেলামো মাইরালামো শাহুল লই আইছি এত শাহুলটা তো হাত দিছে দিছে বাইরেও গেটের সামনে গিয়েছিল এটা বাইরেছে গেটের সামনে আইসে ঠান্ডা বাড়তে পারিছে কতজন আসলো তারা রাতে 11টা তারা কতজন আছে শের বাড়িছে বলদাকাল ওই হাসের বাড়ির যে বাড়ির লগে কাজ দিয়েছে তারার লগে গড়ি তুইছে হেরা আবার বাই লাগে এই যে কয়জনে মিলে মারছে এরা হচ্ছে 4 জন 5 জন পূজাটা আপনারা কই করতেছিলেন আমরা বাড়িতে আমরা 7 জন মহিলা পূজা করছি কোন জায়গায় ছোট কিসের পূজা এটা এটা আমরা 7 জন মহিলা বিষয় মাইকে পূজা করছি আমরা আচ্ছা যে যারা মারছে তার নাম কি তার নাম হচ্ছে একজন হচ্ছে সায়ন দত্ত আর বিতম দত্ত আর পূর্ণিমা দাস না পূর্ণিমা দত্ত আর পত্রিকার নাম প্রতুল দত্ত এখন থানাতে কি কারণে আইছে সুমন দত্ত হ্যাঁ বাই করে বলদাকাল কালকে 11টার সময় আছে হ্যাঁ দরবার করছে শাহুল আইছে এখন পুলিশে আইছেন কি কারণে এখন আছে আমরা মাসে বড় শাহুল হাত দিছে ট্যাঙ্গি কালকে ডাক্তার কাছে গেছি পুলিশ কি কইছে আপনারা পুলিশে কইছে আপনারা যান আমরা এটা দেখুন তারও ডাকামো আমরা ডাকাম আমরা বাড়িতে ডাকাম কয়জন মানে এই মারে কয়জন আহত হয়েছে এখন মনে হয় আমরা অনেক 3 ভিতরে আছে আচ্ছা আমরা পিছনটা গ্যাদারিং করে কথা কমু লোক পালা বুঝায় কই এদিকে ধরে না কই তো ঘটনাটা তো আমরা বাড়িতে পূজা ছিল বিপদনাশনী পূজা সবাই মিল্লা সেরা মাগন পূজা করে তো ওই পূজার মধ্যে আমরা অনুষ্ঠান করছি আমরা বাড়িতে সবাই ডিসাইড করছে যে আমরা বাড়িতে পূজা হইব তো বাড়িতে পূজা হইব পূজা টুজা গেলেও সুন্দরভাবে রাত্রেবেলা তারা এসেরা বিভিন্ন ধরনের গালিগালাজ ছেদ দেওয়ান শুরু করছে যে এরকম আমরা হামলাও করছে শাবল নিয়ে আইছে বাড়ির মধ্যে তারপরে বাঁশ নিয়ে আইছে এরকম পাইপ টাইপের নিয়ে আইছে নিয়ে সেটাও হামলা করছে আমার পায়েও ব্যথা দিছে এই যে আমার পায়ে ব্যথা হামলা করছে তা সে আমার পাড়ার কেউই না সে আমার পাড়ার একজন আমরা অপোজিট বাড়ির একজনের আত্মীয় ওনার ভাগিনা পার্শ্ববর্তী এলাকায় আমাদের ওই পাশের এলাকার একজন আয়েসেরা রাত্র 11টার সময় আয়েসেরা এরকম নানানভাবে বিশ্রী গালিগালাজ মানে যেটি উচ্চারণ করার মতন নাই এরকম গালিগালাজ কইরা সেটা বাড়ির থেকে বাইরেও এরকম বিভিন্ন থ্রেট দিতেছিল এই আক্রমণটা কি কারণে আমরা কিছু জানি না তারা কেন এরকম করতেছে আমরা বাড়িতে কোনো অনুষ্ঠান করলে তারা প্রবলেম সবসময় তারা একটা খুঁটিনাটি কইরা যাইতেছে এইবার তারা খুব বড়ভাবে ভীষণভাবে আয়েসে আমরা এরকম নানানভাবে কথা বলেছে যে কোনো ধরনের বক্স বাজানো নিয়ে ঘটনার সূত্রপাত হ্যাঁ বক্স তো আমরা বাজাইছি বক্স তো অনুষ্ঠান যেহেতু বক্স আমরা বাজাইছি আমরা টাইম মেনটেন করে আমরা বক্স বন্ধ করে দিছি তারার প্রবলেম এটা না তারা প্রবলেম যে আমরা বাড়িতে এসে তারা হামলা করবই মানে কোনো না কোনোভাবে তারা এটা কইরেই যাবে এটা হচ্ছে তারা যারা করছে তারা কি কোনো পার্টি সমর্থক হ্যাঁ তারা পার্টি সমর্থক হ্যাঁ তারা পার্টিতে আছে তারা পার্টি বর্তমান যে পার্টি চলতেছে তারা ওই পার্টিতেই আছে কতজনে মিলে আক্রমণ করছে তারা তো আমার পার্শ্ববর্তী বাড়ি যেটা তারা হয়েছে 4 জন আর তারা রিলেটিভ তারা 2 জন মা ছেলে আয়েসেরা বাজে গালিগালাজ করছে মানে ভীষণভাবে বাজে গালিগালাজ মানে আক্রমণে টোটাল আহত কতজন আহত আমরা 3 জন তো হয়েছি আমার হাজব্যান্ডের হাতে ব্যথা আমার শ্বশুরের মাথার মধ্যে
এরকম করে অ্যাটাক করছে, আমার হাজব্যান্ডের করছে, আমার পায়ে করছে, আমরা ভীষণভাবে অ্যাটাক করছে। এখন পুলিশে আইছেন? হ্যাঁ, পুলিশের কাছে আইছি, আমরা তো এটা আর মাইনা নিতে পারতেছি না, কারণ এরকমভাবে অ্যাটাক করছে। তারপরে আমরা চাইতেছি এটা তদন্ত করে পুলিশে একটা সুষ্ঠু বিচার করুক, আমরা এটা চাইতেছি। যারা আক্রমণ করছে তাদের নাম কি? তাদের নাম সুমন দেব, ওর মার নাম হলো মণি দেব, আর ওদের যে রিলেটিভ পরিতোষ দত্ত, পূর্ণিমা দত্ত, আর দুজন তারা ভাই, তাদের ছেলে হয়েছে দুজন, সায়ন দত্ত আর প্রীতম দত্ত। আপনার নাম? আমার নাম রশ্মি ঘোষ। বাড়ি কোন জায়গায়? বাড়ি আমরা দক্ষিণ চন্দ্রপুর বাসিন্দা। অরুণেন্দ্র কাছে গিয়ে আসে বুঝে লোক ভালো, নতুন নতুন মন্ত্রী কিছু তাই। রাস্তাতে ফিরে দিয়েছে আপনারা লগেন না অসুবিধা। আরে মাথা তো ওই আমরা সারা খাওয়া না আহত কেমন দেয় রক্ত না না ঘটনাটা কি দিয়েছে একটু কর না। ঘটনাটা আমরা 27 জন মহিলা পূজা করছি, করছি পরে আমরা মিশিং 9টা বুঝি বাজাচ্ছে মিশিং, তারপরে গিয়েছিলা 500 বাড়ির মানুষে গিয়েছিলা অবজেকশন দিয়েছে। কি মেশিন বাজাইছিল? বক্স মেশিন 9টা বাজে রাত্রে সময় দিছে পরে আমরা সাউন্ডটা কইছে সাউন্ড কমা দেওয়ার লাগে, সাউন্ড কমাইছে, বক্স ঘুরাই দিছে। এর মধ্যে কিন্তু আবার গেছে গিয়া কয়া মেশিন বদ্ধ কর নাহলে অসুবিধা হইব। কারা? 500 বাড়ির মানুষে কারা হইব এটা হয়েছে। আচ্ছা এর মধ্যে বদ্ধ বলেছে, তো বদ্ধ বলেছে বাড়ি থেকে হত্যা করতেছে তারা। এবার আমরাও আসলাম, অনেক মহিলা আসলো, তারাও উদ্রিয়া করছে। এর মধ্যে তার ছেলে আইসে আবার তাহলে বড় ছেলে ফোন করে আনছে, বাড়িতে আসলাম না, ফোন করে আনছে পরে তাহলে বাড়ির ভিতরে গিয়া ধরে লেছে, মারছে পূজার দিনই যা। এর পরের দিন কালকা কালকা নেই পরশু দিনে না না কালকা 11টার সময় গিয়েছে না নদীর বোধ তার নাম হচ্ছে মন্টু দাস। নদীর বোধ বাইর 11 ফুট বাইর তোরা খাই তেলামো মাইরালামো শাহল লই আইছি, এত শাহলটা তো হাত দিছে দিছে বাইর গেটের সামনে গেছে, এটা বাইরেছে গেটের সামনে আইছে ঠান্ডা বাড়তে পারিছে। কতজন আসলো তারা? রাত 11টা তারা কতজন আছে? চার বাড়িছে বলদাকাল ওই হাসের বাড়ির যে বাড়ির লগে কাজ হয়েছে তারার লগে গড়ি হয়েছে হেরা আবার বাই লাগে। এই যে কয়জনে মিলে মারছে? এরা হচ্ছে 4 জন 5 জন। পূজাটা আপনারা কই করতেছিলেন? আমরা বাড়িতে আমরা 7 জন মহিলা পূজা করছি। কোন জায়গায়? ছোট কিসের পূজা এটা? এটা আমরা 7 জন মহিলা বিষয় মাইকে পূজা করছি আমরা। আচ্ছা, যে যারা মারছে তার নাম কি? নাম হচ্ছে একজন হচ্ছে সায়ন দত্ত, প্রীতম দত্ত, আর পূর্ণিমা দাস না দত্ত, পূর্ণিমা দত্ত, আর নাম প্রতুল দত্ত। এখন থানাতে কি কারণে আইছে? সুমন দত্ত। হ্যাঁ বাই করলাম বলতা কাল কালকে 11টার সময় আছে। হ্যাঁ দরবার করছি শাহল লইছে। এখন পুলিশে আইছেন কি কারণে? এখন আছে আমরা মাসে বড় ব্যবসা হলে হাত দিছে ট্যাঙ্গি, কালকা ডাক্তার কাছে গেছি। পুলিশ কি কইছে আপনারা? পুলিশে কইছে আপনারা যান, আমরা এটা দেখুন, তারও ডাকামো আমরা ডাকাম বাড়িতে ডাকাম। কয়জন মানে এই মারে কয়জন আহত হয়েছে এখন মনে হয়? আমরা অনেক আচ্ছা আপনার পিছনটা গ্যাদারিং করে কথা কম
লোকবালা বুঝায় কই এদিকে ধরেন না কই তো ঘটনাটা তো আমরা বাড়িতে পূজা ছিল, বিপদনাশিনী পূজা, সবাই মিল্লা সেরা মাগন পূজা করে। তো ওই পূজার মধ্যে আমরা অনুষ্ঠান করছি, আমরা বাড়িতে সবাই ডিসাইড করছে যে আমরা বাড়িতে পূজা হইব। তো বাড়িতে পূজা হইব, পূজা টুজা গেল সুন্দরভাবে। রাত্রেবেলা তারা এসেরা বিভিন্ন ধরনের গালিগালাজ ছেদ দেওয়া শুরু করছে যে এরকম এরকম, আমরা হামলাও করছে, শাবল নিয়ে আইছে বাড়ির মধ্যে, তারপরে বাঁশ নিয়ে আইছে, এরকম পাইপ টাইপ। আমরা বিশালগড় একটা ফায়ার সার্ভিসে পলাইছে যে ব্রহ্মপুর বাজারটা পার হইয়া দাসপাড়ার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অলরেডি আমি গাড়ি নিয়ে গেলাম, ইয়া দেখি একটা টাকোটোর লেগে হেরে বলে 3 জন আসল বাইকে পুরা থাকের বাজা দিছে। অলরেডি আমার লাগাই দিয়ে সেটা স্কুটিতে 3 জন আসলো, একজন বাইকে আছে, আর 2 জন আমরা পাইছি স্পটেড না স্পটে পাইছি, স্পটে পাইয়া 2 জন আমরা হসপিটাল নিয়েছি। আমরা বিশালগড় একটা ফায়ার সার্ভিসে পলাইছে যে ব্রহ্মপুর বাজারটা পার হইয়া দাসপাড়ার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অলরেডি আমি গাড়ি নিয়ে গেলাম, ইয়া দেখি একটা টাকোটোর লেগে হেরে বলে 3 জন আসল বাইকে পুরা থাকের বাজা দিছে। অলরেডি আমার লাগাই দিয়ে সেটা স্কুটিতে 3 জন আসলো, একজন বাইকে আছে, আর 2 জন আমরা পাইছি স্পটেড না স্পটে পাইছি, স্পটে পাইয়া 2 জন আমরা হসপিটাল নিয়েছি। আমরা বিশালগড় একটা ফায়ার সার্ভিসে পলাইছে যে ব্রহ্মপুর বাজারটা পার হইয়া দাসপাড়ার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অলরেডি আমি গাড়ি নিয়ে গেলাম, ইয়া দেখি একটা টাকোটোর লেগে হেরে বলে 3 জন আসল বাইকে পুরা থাকের বাজা দিছে। অলরেডি আমার লাগাই দিয়ে সেটা স্কুটিতে 3 জন আসলো, একজন বাইকে আছে, আর 2 জন আমরা পাইছি স্পটেড না স্পটে পাইছি, স্পটে পাইয়া 2 জন আমরা হসপিটাল নিয়েছি। আমরা বিশালগড় একটা ফায়ার সার্ভিসে পলাইছে যে ব্রহ্মপুর বাজারটা পার হইয়া দাসপাড়ার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অলরেডি আমি গাড়ি নিয়ে গেলাম, ইয়া দেখি একটা টাকোটোর লেগে হেরে বলে 3 জন আসল বাইকে পুরা থাকের বাজা দিছে। অলরেডি আমার লাগাই দিয়ে সেটা স্কুটিতে 3 জন আসলো, একজন বাইকে আছে, আর 2 জন আমরা পাইছি স্পটেড না স্পটে পাইছি, স্পটে পাইয়া 2 জন আমরা হসপিটাল নিয়েছি। আমরা বিশালগড় একটা ফায়ার সার্ভিসে পলাইছে যে ব্রহ্মপুর বাজারটা পার হইয়া দাসপাড়ার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অলরেডি আমি গাড়ি নিয়ে গেলাম, ইয়া দেখি একটা টাকোটোর লেগে হেরে বলে 3 জন আসল বাইকে পুরা থাকের বাজা দিছে। অলরেডি আমার লাগাই দিয়ে সেটা স্কুটিতে 3 জন আসলো, একজন বাইকে আছে, আর 2 জন আমরা পাইছি স্পটেড না স্পটে পাইছি, স্পটে পাইয়া 2 জন আমরা হসপিটাল নিয়েছি।
আমরা বিশালগড় একটা ফায়ার সার্ভিস পলাইছে যে ব্রহ্মপুর বাজারটা পার হইয়া দাসপাড়ার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অলরেডি আমি গাড়ি নিয়ে গেলাম, ইয়া দেখি তা একটা টাকোটোর লাগে হেরে বলে 3 জন আসল বাইকে পুরা সাইকেল বাজাই দিছে। অলরেডি আমার লাগাই দিয়ে সেটা স্কুটিতে 3 জন আসলো, 1 জন বাইকে আছে, আর 2 জন আমরা পাইছি স্পটে পাইছি। স্পটে পাইয়া 2 জন আমরা হসপিটাল নিয়েছি। ভাই আপনার আমরা বিশালগড় একটা ফায়ার সার্ভিস পলাইছে যে ব্রহ্মপুর বাজারটা পার হইয়া দাসপাড়ার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অলরেডি আমি গাড়ি নিয়ে গেলাম, ইয়া দেখি তা একটা টাকোটোর লাগে হেরে বলে 3 জন আসল বাইকে পুরা সাইকেল বাজাই দিছে। অলরেডি আমার লাগাই দিয়ে সেটা স্কুটিতে 3 জন আসলো, 1 জন বাইকে আছে, আর 2 জন আমরা পাইছি স্পটে পাইছি। স্পটে পাইয়া 2 জন আমরা হসপিটাল নিয়েছি। ভাই আপনার আমরা বিশালগড় একটা ফায়ার সার্ভিস পলাইছে যে ব্রহ্মপুর বাজারটা পার হইয়া দাসপাড়ার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অলরেডি আমি গাড়ি নিয়ে গেলাম, ইয়া দেখি তা একটা টাকোটোর লাগে হেরে বলে 3 জন আসল বাইকে পুরা সাইকেল বাজাই দিছে। অলরেডি আমার লাগাই দিয়ে সেটা স্কুটিতে 3 জন আসলো, 1 জন বাইকে আছে, আর 2 জন আমরা পাইছি স্পটে পাইছি। স্পটে পাইয়া 2 জন আমরা হসপিটাল নিয়েছি। ভাই আপনার আমরা বিশালগড় একটা ফায়ার সার্ভিস পলাইছে যে ব্রহ্মপুর বাজারটা পার হইয়া দাসপাড়ার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অলরেডি আমি গাড়ি নিয়ে গেলাম, ইয়া দেখি তা একটা টাকোটোর লাগে হেরে বলে 3 জন আসল বাইকে পুরা সাইকেল বাজাই দিছে। অলরেডি আমার লাগাই দিয়ে সেটা স্কুটিতে 3 জন আসলো, 1 জন বাইকে আছে, আর 2 জন আমরা পাইছি স্পটে পাইছি। স্পটে পাইয়া 2 জন আমরা হসপিটাল নিয়েছি। ভাই আপনার আমরা বিশালগড় একটা ফায়ার সার্ভিস পলাইছে যে ব্রহ্মপুর বাজারটা পার হইয়া দাসপাড়ার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অলরেডি আমি গাড়ি নিয়ে গেলাম, ইয়া দেখি তা একটা টাকোটোর লাগে হেরে বলে 3 জন আসল বাইকে পুরা সাইকেল বাজাই দিছে। অলরেডি আমার লাগাই দিয়ে সেটা স্কুটিতে 3 জন আসলো, 1 জন বাইকে আছে, আর 2 জন আমরা পাইছি স্পটে পাইছি। স্পটে পাইয়া 2 জন আমরা হসপিটাল নিয়েছি। ভাই আপনার আমরা বিশালগড় একটা ফায়ার সার্ভিস পলাইছে যে ব্রহ্মপুর বাজারটা পার হইয়া দাসপাড়ার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অলরেডি আমি গাড়ি নিয়ে গেলাম, ইয়া দেখি তা একটা টাকোটোর লাগে হেরে বলে 3 জন আসল বাইকে পুরা সাইকেল বাজাই দিছে। অলরেডি আমার লাগাই দিয়ে সেটা স্কুটিতে 3 জন আসলো, 1 জন বাইকে আছে, আর 2 জন আমরা পাইছি স্পটে পাইছি। স্পটে পাইয়া 2 জন আমরা হসপিটাল নিয়েছি। ভাই আপনার আমরা বিশালগড় একটা ফায়ার সার্ভিস পলাইছে যে ব্রহ্মপুর বাজারটা পার হইয়া দাসপাড়ার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অলরেডি আমি গাড়ি নিয়ে গেলাম, ইয়া দেখি তা একটা টাকোটোর লাগে হেরে বলে 3 জন আসল বাইকে পুরা সাইকেল বাজাই দিছে।
অলরেডি আমার লাগাই দিয়ে সেটা স্কুটির একজন 3 জন আসলো, একজন বাইকে আছে আর 2 জন আমরা পাইছি স্পটেড না স্পটে পাইছি, স্পটে পাই আর 2 জন আমরা হসপিটাল নিয়েছি। ভাই আপনার আমরা বিশালগড় একটা ফায়ার সার্ভিস কলাইছে যে ব্রহ্মপুর বাজারটা পার হইয়া দাসপাড়ার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অলরেডি আমি গাড়ি নিয়ে গেলাম, গিয়ে দেখি তা একটা টাকোটোর লাগে হেরে বলে 3 জন আসল বাইকে পুরা থাকের বাজাই দিছে। অলরেডি আমার লাগাই দিয়ে সেটা স্কুটির একজন 3 জন আসলো, একজন বাইকে আছে আর 2 জন আমরা পাইছি স্পটেড না স্পটে পাইছি, স্পটে পাই আর 2 জন আমরা হসপিটাল নিয়েছি। ভাই আপনার আমরা বিশালগড় একটা ফায়ার সার্ভিস কলাইছে যে ব্রহ্মপুর বাজারটা পার হইয়া দাসপাড়ার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অলরেডি আমি গাড়ি নিয়ে গেলাম, গিয়ে দেখি তা একটা টাকোটোর লাগে হেরে বলে 3 জন আসল বাইকে পুরা থাকের বাজাই দিছে। অলরেডি আমার লাগাই দিয়ে সেটা স্কুটির একজন 3 জন আসলো, একজন বাইকে আছে আর 2 জন আমরা পাইছি স্পটেড না স্পটে পাইছি, স্পটে পাই আর 2 জন আমরা হসপিটাল নিয়েছি। ভাই আপনার আমরা বিশালগড় একটা ফায়ার সার্ভিস কলাইছে যে ব্রহ্মপুর বাজারটা পার হইয়া দাসপাড়ার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অলরেডি আমি গাড়ি নিয়ে গেলাম, গিয়ে দেখি তা একটা টাকোটোর লাগে হেরে বলে 3 জন আসল বাইকে পুরা থাকের বাজাই দিছে। অলরেডি আমার লাগাই দিয়ে সেটা স্কুটির একজন 3 জন আসলো, একজন বাইকে আছে আর 2 জন আমরা পাইছি স্পটেড না স্পটে পাইছি, স্পটে পাই আর 2 জন আমরা হসপিটাল নিয়েছি। এই ঘটনায় সমস্ত এলাকার মানুষ একদম শোকে মুহ্যমান এবং তারা প্রচণ্ড ক্ষুব্ধ। আসামিকে যে কোনোভাবেও গ্রেপ্তার করতে হবে, কারণ বাচ্চা ছেলে। আমরা তার মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং পরিবার পরিজন প্রতি সমবেদনা জানাতে এসেছি। আমার সাথে রুনেল দেববর্মা, এডিসির ইএম রয়েছে, বিএসসি চেয়ারম্যান রয়েছে, আমাদের এলাকার বিভিন্ন কার্যকর্তারা রয়েছে। আমরা চাই, পুলিশও চায় ইমিডিয়েট যেন দোষী গ্রেপ্তার হয়। সেটা এখন পুলিশের কাস্টডিতে আছে। আমরা আশা করি 2-3 দিনের মধ্যে আসামি গ্রেপ্তার হবে। যতই মোবাইল সুইচ অফ করে রাখুক, যতই সিম পাল্টাক, কোনো ক্রিমিনাল কোনো দিন বাঁচতে পারে না। পুলিশ তাদের গ্রেপ্তার করবেই। দ্রুত গ্রেপ্তার যাতে হয়, আমাদের প্রশাসন সকল রকম চেষ্টা করবে, এটা আপনাদের গ্যারান্টি দিতে পারি। একটা দুঃখজনক ঘটনা গত 1 আগস্ট হয়েছে। আমি দিল্লিতে ছিলাম।
আমার বিধানসভা কেন্দ্রের বীরমোহন এলাকা একটা জায়গা আছে। ওই এলাকায় একটা অল্প বয়সের ছেলে যে মাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, ধানিয়াল দেববর্মা, এটা বীরমোহন বাড়ির। সে তার বন্ধুসহ তোরের বাড়িতে বেড়াতে যায়। ফেরার পথে কতিপয় দুষ্কৃতী তাদেরকে অ্যাটাক করে সিরিয়াস ইনজুর্ড করে। কিন্তু বাড়িতে এসে পরের দিন অবস্থা কন্ডিশন খারাপ দেখে জীবিতে ভর্তি হয় থানিয়াল, এবং যে থানিয়াল জীবিতে ভর্তি অবস্থায় গত 1 আগস্ট সে মারা যায়। তো তিনজন হ্যাঁ সব বাদ দেবে ইনসাইড প্রবলেম কত দূর যাও তাহলে তুমি গাড়িতে নাকি ট্রেনে ছেলে মেয়ে আমি তো বললেই তোর বাড়ি কালকে রেড করছিলেন? হ্যাঁ হ্যাঁ তারে অ্যারেস্ট করে তোমার চালান নেব। এই ঘটনায় সমস্ত এলাকার মানুষ একদম শোকে মুহ্যমান এবং তারা প্রচণ্ড ক্ষুব্ধ। আসামিকে যে কোনোভাবেও গ্রেপ্তার করতে হবে, কারণ বাচ্চা ছেলে। আমরা তার মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং পরিবার পরিজন প্রতি সমবেদনা জানাতে এসেছি আমি। আমার সাথে রুনেল দেববর্মা, এডিসির ইএম রয়েছে, বিএসসি চেয়ারম্যান রয়েছে, আমাদের এলাকার বিভিন্ন কার্যকর্তারা রয়েছে। আমরা চাই, পুলিশও চায়, ইমিডিয়েট যেন দোষী গ্রেপ্তার হয়। যাও তাহলে তুমি গাড়িতে, সেটা এখন পুলিশের কাস্টডিতে আছে। আমরা আশা করি 2-3 দিনের মধ্যে আসামি গ্রেপ্তার হবে। যতই মোবাইল সুইচ অফ করে রাখুক, যতই সিম পাল্টা, কোনো ক্রিমিনাল কোনো দিন বাঁচতে পারে না। পুলিশ তাদের গ্রেপ্তার করবেই। দ্রুত গ্রেপ্তার যাতে হয়, আমাদের প্রশাসন সকল রকম চেষ্টা করবে, এটা আপনাদের গ্যারান্টি দিতে পারি। একটা দুঃখজনক ঘটনা গত 1 আগস্ট হয়েছে। আমি দিল্লিতে ছিলাম। আমার বিধানসভা কেন্দ্রের বীরমোহন এলাকা একটা জায়গা আছে। ওই এলাকায় একটা অল্প বয়সের ছেলে যে মাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, ধানিয়াল দেববর্মা, এটা বীরমোহন বাড়ির। সে তার বন্ধুসহ তোরের বাড়িতে বেড়াতে যায়। ফেরার পথে কতিপয় দুষ্কৃতী তাদেরকে অ্যাটাক করে সিরিয়াস ইনজুর্ড করে। কিন্তু বাড়িতে এসে পরের দিন অবস্থা কন্ডিশন খারাপ দেখে জীবিতে ভর্তি হয় থানিয়াল, এবং যে থানিয়াল জীবিতে ভর্তি অবস্থায় গত 1 আগস্ট সে মারা যায়। धानियल देबबर्मा, ये मर्डर हो गया था। तो बुराबाड़ी में, तोरजबाड़ी में तो तीनों ইনসাইড প্রবলেম। এই ঘটনায় সমস্ত এলাকার মানুষ একদম শোকে মুহ্যমান এবং তারা প্রচণ্ড ক্ষুব্ধ। আসামিকে যে কোনোভাবেও গ্রেপ্তার করতে হবে, কারণ বাচ্চা ছেলে। আমরা তার মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং পরিবার পরিজন প্রতি সমবেদনা জানাতে এসেছি আমি। আমার সাথে রুনেল দেববর্মা, এডিসির ইএম রয়েছে, বিএসসি চেয়ারম্যান রয়েছে, আমাদের এলাকার বিভিন্ন কার্যকর্তারা রয়েছে। আমরা চাই, পুলিশও চায়, ইমিডিয়েট যেন দোষী গ্রেপ্তার হয়। সেটা এখন পুলিশের কাস্টডিতে আছে। আমরা আশা করি 2-3 দিনের মধ্যে আসামি গ্রেপ্তার হবে। যতই
মোবাইল সুইচ অফ করে রাখুক, যতই সিম পাল্টাক, কোনো ক্রিমিনাল কোনো দিন বাঁচতে পারে না। পুলিশ তাদের গ্রেপ্তার করবেই। দ্রুত গ্রেপ্তার যাতে হয় আমাদের প্রশাসন সকল রকম চেষ্টা করবে, এটা আপনাদের গ্যারান্টি দিতে পারি। একটা দুঃখজনক ঘটনা গত 1 আগস্ট হয়েছে। আমি দিল্লিতে ছিলাম। আমার বিধানসভা কেন্দ্রের বীরমোহন এলাকা একটা জায়গা আছে, ওই এলাকায় একটা অল্প বয়সের ছেলে যে মাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, দানিয়েল দেববর্মা, এটা বীরমোহন বাড়ির। সে তার বন্ধুসহ তোরের বাড়িতে বেড়াতে যায়। ফেরার পথে কতিপয় দুষ্কৃতী তাদেরকে অ্যাটাক করে সিরিয়াস ইনজুর্ড করে। কিন্তু বাড়িতে এসে পরের দিন অবস্থা কন্ডিশন খারাপ দেখে জীবিতে ভর্তি হয় দানিয়েল, এবং যে দানিয়েল জীবিতে ভর্তি অবস্থায় গত 1 আগস্ট সে মারা যায়। ইনসাইড প্রবলেম যাও তাহলে তুমি গাড়িতে নাকি ট্রেনে ছেলে মেয়ে আমি তো বললেই তোর বাড়ি কালকে রেড করছিলেন? হ্যাঁ হ্যাঁ, তারে দরকার তারে অ্যারেস্ট করে নইলে তোমার চালান নেব। এই ঘটনায় সমস্ত এলাকার মানুষ একদম শোকে মুহ্যমান এবং তারা প্রচণ্ড ক্ষুব্ধ। আসামিকে যে কোনোভাবেও গ্রেপ্তার করতে হবে, কারণ বাচ্চা ছেলে। আমরা তার মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং পরিবার পরিজন প্রতি সমবেদনা জানাতে এসেছি। আমার সাথে রুনেল দেববর্মা, এডিসির ইএম রয়েছে, বিএসসি চেয়ারম্যান রয়েছে, আমাদের এলাকার বিভিন্ন কার্যকর্তারা রয়েছে। আমরা চাই, পুলিশও চায়, ইমিডিয়েট যেন দোষী গ্রেপ্তার হয়। যাও তাহলে তুমি গাড়িতে, সেটা এখন পুলিশের কাস্টডিতে আছে। আমরা আশা করি 2-3 দিনের মধ্যে আসামি গ্রেপ্তার হবে। যতই মোবাইল সুইচ অফ করে রাখুক, যতই সিম পাল্টাক, কোনো ক্রিমিনাল কোনো দিন বাঁচতে পারে না। পুলিশ তাদের গ্রেপ্তার করবেই। দ্রুত গ্রেপ্তার যাতে হয় আমাদের প্রশাসন সকল রকম চেষ্টা করবে, এটা আপনাদের গ্যারান্টি দিতে পারি। একটা দুঃখজনক ঘটনা গত 1 আগস্ট হয়েছে। আমি দিল্লিতে ছিলাম। আমার বিধানসভা কেন্দ্রের বীরমোহন এলাকা একটা জায়গা আছে, ওই এলাকায় একটা অল্প বয়সের ছেলে যে মাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, দানিয়েল দেববর্মা, এটা বীরমোহন বাড়ির। সে তার বন্ধুসহ তোরের বাড়িতে বেড়াতে যায়। ফেরার পথে কতিপয় দুষ্কৃতী তাদেরকে অ্যাটাক করে সিরিয়াস ইনজুর্ড করে। কিন্তু বাড়িতে এসে পরের দিন অবস্থা কন্ডিশন খারাপ দেখে জীবিতে ভর্তি হয় দানিয়েল, এবং যে দানিয়েল জীবিতে ভর্তি অবস্থায় গত 1 আগস্ট সে মারা যায়। दानियल देबबर्मा, ये मर्डर हो गया था। तो पूरा बाड़ी में, तोरज बाड़ी में ইনসাইড প্রবলেম। এই ঘটনায় সমস্ত এলাকার মানুষ একদম শোকে মুহ্যমান এবং তারা প্রচণ্ড ক্ষুব্ধ। আসামিকে যে কোনোভাবেও গ্রেপ্তার করতে হবে, কারণ বাচ্চা ছেলে। আমরা তার মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং পরিবার পরিজন প্রতি সমবেদনা জানাতে এসেছি। আমার সাথে রুনেল দেববর্মা,
এডিসির ইএম রয়েছে, বিএসসি চেয়ারম্যান রয়েছে, আমাদের এলাকার বিভিন্ন কার্যকর্তারা রয়েছে। আমরা চাই, পুলিশও চায় ইমিডিয়েট যেন দোষী গ্রেপ্তার হয়। সেটা এখন পুলিশের কাস্টডিতে আছে। আমরা আশা করি 2-3 দিনের মধ্যে আসামি গ্রেপ্তার হবে। যতই মোবাইল সুইচ অফ করে রাখুক, যতই সিম পাল্টা, কোনো ক্রিমিনাল কোনো দিন বাঁচতে পারে না। পুলিশ তাদের গ্রেপ্তার করবেই। দ্রুত গ্রেপ্তার যাতে হয় আমাদের প্রশাসন সকল রকম চেষ্টা করবে, এটা আপনাদের গ্যারান্টি দিতে পারি। একটা দুঃখজনক ঘটনা গত 1 আগস্ট হয়েছে। আমি দিল্লিতে ছিলাম। আমাদের স্কুলের জন্য হসপিটালের জলেরই আবহাওয়া বিচার করে আমাদের স্কুলের জন্য হসপিটালের জলেরই আবহাওয়া বিচার করে আমরা দিকে না, তুমি কোন দিকে যাও? আমি ওদিকে যাও। চলে দে আস্তে আস্তে সমস্ত আগরতলাবাসীকে আমরা ইসকন আগরতলার পক্ষ থেকে আমন্ত্রণ জানাই দুলন যাত্রায় অংশগ্রহণ করার জন্য এবং ভগবানকে দর্শন করার জন্য, দুলনায় টান দেওয়ার জন্য। আর তাহলে পুনর্জন্ম আর হবে না, তাতে যে আনন্দ বিধান হবে ভগবান, তার জন্য ভগবান অশেষ কৃপাপ্রাপ্ত হবেন এবং সবার জন্য প্রত্যেকদিন সুস্বাদু কৃষ্ণ প্রসাদের ব্যবস্থা আছে। সকলে আসবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে হরে। জয় শ্রী রাধা গোবিন্দ কি জয়, যাত্রা মহোৎসব কি জয়। হরে কৃষ্ণ। আমরা ইসকন আগরতলার পক্ষ থেকে আগামীকাল
অর্থাৎ পবিত্র উৎপন্না একাদশী থেকে ঝুলনযাত্রা উৎসব শুরু হবে। আগামী বলরাম পূর্ণিমা অবধি চলবে ঝুলনযাত্রা। ঝুলনযাত্রা হলো এমন একটি সেবা, মন্দিরে সাধারণত ভগবানের সেবা পূজারি করে থাকে, কিন্তু ঝুলনযাত্রার সময় সুযোগ পাওয়া যায় সাধারণ লোকও ভগবানের ঝুলনায় দুলে ভগবানের সেবা করে। তাদের ভগবানের সেবা যদি করা হয়, দুলনা দেওয়া হয়, তাহলে যে করবে বা যে দর্শন করবে দুলনার মধ্যে ভগবানকে, তার পুনর্জন্ম আর হবে না, পুনর্জন্ম নবদ্যতে। সাধারণত শ্রাবণ মাসের এই শুক্ল একাদশী থেকে শুরু হয় এই ঝুলন পূর্ণিমা অবধি। আর এটা বৃন্দাবনে সাধারণত বর্ষাকালে এই ফুল ফল এবং লতা পাতা সব সুন্দরভাবে সজ্জিত হয়ে থাকে বনের মাধ্যমে। বৃন্দাবনে এটা সখীরা রাধাকৃষ্ণকে দুলিয়ে এই আনন্দ বিধান করতেন, তার থেকে এই ঝুলনযাত্রার সূচনা হয়েছে। আর এখন সমস্ত বৈষ্ণব ভক্তরাই ঝুলনযাত্রা উৎসব পালন করে থাকেন। আমরা ইস্কন আগরতলা এবং ইস্কনের প্রত্যেকটি শাখা এই ঝুলনযাত্রা উৎসব উদযাপন করবেন। আগামীকাল পবিত্র উৎপন্না একাদশী থেকে শুরু হবে, বলরাম জয়ন্তী অবধি চলবে। হরে কৃষ্ণ। কি কি অনুষ্ঠান রয়েছে ইসকনে? কোনো অনুষ্ঠান রয়েছে কি বিশেষ? অবশ্যই এখানে নগর সংকীর্তন হচ্ছে, সন্ধ্যাকালীন ঝুলনযাত্রা হবে, তাতে কীর্তন হবে, ভজন হবে, তারপর সবার জন্য প্রসাদ হবে। আর প্রত্যেক দিনে সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে। আমাদের স্কুলের জন্য হসপিটালের জলের আবহাওয়া টিকা করে আমরা দিকে না, তুমি দিকে যাও। আমি ওদিকে যাও। চলে দে। আস্তে আস্তে সমস্ত আগরতলাবাসীকে আমরা ইস্কন আগরতলার পক্ষ থেকে আমন্ত্রণ জানাই ঝুলনযাত্রায় অংশগ্রহণ করার জন্য এবং ভগবানকে দর্শন করার জন্য, দুলনায় টান দেওয়ার জন্য। আর তাহলে পুনর্জন্ম আর হবে না, তাতে যে আনন্দ বিধান হবে ভগবান, তার জন্য ভগবান অশেষ কৃপাপ্রাপ্ত হবেন এবং সবার জন্য প্রত্যেকদিন সুস্বাদু কৃষ্ণ প্রসাদের ব্যবস্থা আছে। সকলে আসবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, হরে হরে। জয় শ্রী রাধা গোবিন্দ কি জয়।
আমরা ইসকন আগরতলার পক্ষ থেকে আগামীকাল অর্থাৎ পবিত্র উৎপন্না একাদশী থেকে ঝুলনযাত্রা উৎসব শুরু হবে। আগামী বলরাম পূর্ণিমা অবধি চলবে ঝুলনযাত্রা। ঝুলনযাত্রা হলো এমন একটি সেবা, মন্দিরে সাধারণত ভগবানের সেবা পূজারি করে থাকেন, কিন্তু ঝুলনযাত্রার সময় সুযোগ পাওয়া যায় বাবার নাম হ্যাঁ বাড়ি তো গতকালকে আমাদের নাইট মোবাইল যে ডিউটি অফিসার ছিল এএসআই অপূর্ব চক্রবর্তী, নাইট মোবাইলের সময় একজন বাইক সহ একজন লোককে আটক করা হয়। পরবর্তী সময় জিজ্ঞাসাবাদে জানতে পারি সে বাইকটা চুরি করে নিয়ে এসছে। এর আগেও আমাদের আমতলী পিএসএ এর বিরুদ্ধে একটা মামলা ছিল যার নাম্বার 59/2025। আমরা আজকে তাকে এই কেস কানেকশনে অ্যারেস্ট করেছি এবং আগামীকাল তাকে কোর্টে পুলিশ রিমান্ড চেয়ে আমরা প্রেরণ করবো এবং তার কাছ থেকে জিজ্ঞাসাবাদে আমরা আরো অনেক কিছু জানতে পারবো। আর গতকালকে যে বাইকটা রিকভারি করেছি তার নাম্বার হলো TR01L9235 পালসার বাইক, আর তার নাম নিবাস দেববর্মা, বাড়ি মধুপুর। বাইকটা গতকালকে যে বাইকটা আমরা রিকভারি করেছি সেই বাইকটা মধুপুর বাজার থেকে সে চুরি করে নিয়ে আসে, কিন্তু এর আগেও আমতলী থানাতে তার বিরুদ্ধে আমাদের একটা এফআইআর ছিল। ওই কেস কানেকশনে আমরা তাকে অ্যারেস্ট করেছি। কালকে ফুলতলি বাজার থেকে আটক করা হয়েছে। মধুপুর থেকে কি আসছিলেন? মধুপুর থেকে আসছে। ইয়ালে বলতেছে মাত্র বলতে বাইরে লোক রাখছে ইয়ালে বলে ইয়ালে বলে ইঞ্জিনিয়ার আমার লোক আমরা ছবি তুলে
বাবার নাম হ্যাঁ বাড়ি তোর গতকালকে আমাদের নাইট মোবাইল যে ডিউটি অফিসার ছিল এএসআই অপূর্ব চক্রবর্তী, নাইট মোবাইলের সময় একজন বাইক সহ একজন লোককে আটক করা হয়। পরবর্তী সময় জিজ্ঞাসাবাদে জানতে পারি সে বাইকটা চুরি করে নিয়ে এসছে। এর আগেও আমাদের আমতলী পিএসএ এর বিরুদ্ধে একটা মামলা ছিল যার নাম্বার 59/2025। আমরা আজকে তাকে এই কেস কানেকশনে অ্যারেস্ট করেছি এবং আগামীকাল তাকে কোর্টে পুলিশ রিমান্ড চেয়ে আমরা প্রেরণ করবো এবং তার কাছ থেকে জিজ্ঞাসাবাদে আমরা আরো অনেক কিছু জানতে পারবো। আর গতকালকে যে বাইকটা রিকভারি করেছি তার নাম্বার হলো TR01L9235 পালসার বাইক, আর তার নাম নিবাস দেববর্মা, বাড়ি মধুপুর। বাইকটা গতকালকে যে বাইকটা আমরা রিকভারি করেছি সেই বাইকটা মধুপুর বাজার থেকে সে চুরি করে নিয়ে আসে, কিন্তু এর আগেও আমতলী থানাতে তার বিরুদ্ধে আমাদের একটা এফআইআর ছিল। ওই কেস কানেকশনে আমরা তাকে অ্যারেস্ট করেছি। কালকে ফুলতলী বাজার থেকে আটক করা হয়েছে। মধুপুর থেকে কি আসছিলেন? মধুপুর থেকে আসছে। ইয়ালে করতেছে বাকি বলতে ভালো লাগলো কিছু ইয়ালে মনে হয় ইয়ালে ইঞ্জিনিয়ার আমার লোক আমরা সবই তো যাওয়া বাবার নাম হ্যাঁ বাড়ি তোর গতকালকে ডিফামেশন হয়েছে না কি হয়েছে এটা? প্রদ্যুৎবাবু তো কোর্টে এখন বললেন কোনো ডিফামেশন তিনি করেননি। অ্যাট্রোসিটিস এসটিএসসি অ্যাট্রোসিটিস অ্যাক্টে যে মামলা সেটা উনি করেছেন। তো ট্রায়াল চলছে, লেটস সি। থ্যাংক ইউ। महाराज यही ले लेते
मैं अपने लॉयर दिल्ली में कंसल्ट कर रहा हूँ। हाँ, किस कहाँ पे? दिल्ली में। अच्छा। और अगर दरकार होगा, क्योंकि इतना दिन हो गया है, अगर दरकार होगा तो सुप्रीम कोर्ट भी हम जाएंगे अब तो फाइल बीसी इलेक्शन। सर आप सरकार के साथ एक ही अलायंस पार्टनर के साथ हो, सरकार में रह के भी सुप्रीम कोर्ट में जाना पड़ रहा है। हाँ। ये ऐसा क्यों हो रहा है? कहीं में लिखा तो नहीं है कि दो भाई हर चीज़ में एग्री करें, अलायंस पार्टनर हर चीज़ में एग्री करें। ये हमारे लोगों का एक एक्सपेक्टेशन है कि इतना दिन हो चुका है और अभी भी कोई एक्सप्लेनेशन नहीं दिया जा रहा है। और मोर देन सरकार सुप्रीम हाई कोर्ट का डायरेक्शन है कि इलेक्शन होना चाहिए, और उसके बाद भी अगर इलेक्शन नहीं हो रहा है तो गांव में हमारे गरीब लोग सफ़र कर रहे हैं। हमें उनको जस्टिस, उनको न्याय देना है। और अगर स्टेट इलेक्शन कमीशन डिसीजन नहीं ले रहा है तो हमको सुप्रीम कोर्ट से भी न्याय लेना पड़ेगा या फिर हाई कोर्ट से न्याय लेना पड़ेगा। लेकिन मैं अलायंस के हित के लिए अपने लोगों को कष्ट में नहीं रख सकता। और दूसरा क्या केस है? आई वॉज टोल्ड टू कम एंड गिव माई स्टेटमेंट रिगार्डिंग some statements made by an individual. I have come and done my job as a law-abiding citizen, and whenever I am allowed, whenever I am asked by the courts to come and depose and give my statement, I will do so to the best of my ability. All I want to say is that in Tripura, the people of Tripura, whether it is Tigrasas, Bengalis, Hindu, Muslim, Christians, Buddhists, we all have to come together and take our state ahead. And I think we should do everything to ensure that our real issues are highlighted in Delhi and also across the border, and there should be peace and harmony and brotherhood in the state of Tripura amongst all communities. Sir, you said about Delhi. You have posed one issue in Delhi. So how is the thing going on? I've been very clear that I want Tripura to progress, and I want Northeast to progress, and I want Delhi to pay attention to it. My commitment is with my people, and whatever the commitment which has been assured to us should be done as soon as possible. If it is not done, then it makes it very difficult for me to stay in power without giving anything to my people. I was chosen a task by my community, and my priority has to be the welfare of my community and my state and my region, rather than a few individuals here and there. So for me, power does not mean anything. For me, real power means power given to the community and their constitutional rights. How was the reaction of the Home Minister? He was very pleasant, he was very cordial, and he understands our problem. He is the Home Minister of India, he understands our problem, and he has expressed that there has been delays. He's admitted to delays, and he wants to solve this problem as soon as possible, and for that he has asked for some time, and he said this in front of everyone, including my MLAs, my CM and my minister as well. So today you have tweeted about some incident in Delhi from Bengali language that has been identified as Bangla. How do you react? See, people should not misunderstand that Bangla is a very rich language, and Bangla language is even the Rashtragan is written by Kavi Guru Rabindranath Tagore is in Bangla. So there is no such thing as Bangladeshi language. Urdu is being used, but Bangla script is also there. So there is no such thing as Bangladeshi language. There is a Bengali language. There are different dialects. So we should not confuse and target Bengalis on the name of which language they speak. I think any language, people should not be targeted, whether it is Kokborok, Mizo, Tamil, Telugu, Hindi or Bangla or even English. Just because they speak that language, there is no such thing as Bangladeshi script. Such things have been happening. Our people, particularly from the indigenous people from this region, they face a lot of trouble in Delhi. Should there be more awareness about how? I think the government is trying to do that, but there are ignorant people everywhere. I don't think this is the. I think no government, whether it is Congress or BJP or Samajwadi Party or any government, targets a community on the basis of language. And there are people who are racist. There are people who are not intelligent, and these people sometimes whip up certain sentiments. I don't think we should
allow them to be given such a space, and I appeal to everyone that elections will come and go, but India as a nation across languages should be united. Last question is, sir, recently there has been some disturbance in the state, particularly your party and the BJP. What is your view on it? What do you say here? I do not want violence between Tiprasas and Tiprasas. I do not want violence between Bengalis and Tiprasas. I do not want violence between CPM and BJP. I do not want violence in Tripura. So violence should always be never an option. They should, if two brothers have a disagreement, they should talk. If two neighbors have a disagreement, they should talk. When you resort to violence, then we show that there is no humanity left. I have spoken to everyone concerned, and I will never encourage violence to resort political means. Thank you, sir. हुआ दो दिन पहले भी टाकर जला में भी हुआ और कल भी हुआ तिपरामोता पार्टी ऑफिस को जलाया गया। तो ये जो वायलेंस हो रहा है इसके विषय में आपका क्या रिएक्शन होगा? मुझे लगता है कि जब दो भाई, आप कांग्रेस में भी हो सकते हो, बीजेपी में भी हो सकते हो, सीपीएम में भी हो सकते हो, जब एक मनुष्य बात नहीं करके वायलेंस में आता है तो मनुष्य और हैवान में कुछ फ़र्क नहीं रहता। हम लोग एक छोटे से स्टेट त्रिपुरा से हैं। आज का समय है कि तिपरामोथा हो, बीजेपी हो, सीपीएम हो, कांग्रेस हो, हम सबको एक होकर जो बांग्लादेश से घुसपैठिया त्रिपुरा में आ रहे हैं उनको रोकना चाहिए, ना कि एक दूसरे के संग फाइट करना चाहिए। और अगर कोई डिफरेंसेस है तो बैठकर शांति से बात करना चाहिए। ये आप कर्नाटका में कांग्रेस का वर्कर बीजेपी के वर्कर को मारता नहीं, मेघालय में सीपीएम और कांग्रेस फाइट नहीं करता है, सिर्फ त्रिपुरा में ऐसा क्यों होता है? ये बहुत ख़राब कल्चर है और मैं वायलेंस के पक्ष में नहीं हूँ। मेरा पहला भी कहना था कि भाई भाई को ना मारे, पुइला जाति ओलो पार्टी, मतलब पार्टी को आप बाद में रखिए, पहले भाई भाई बनिए, बात कीजिए। ट्राइबल बंगाली हो, हिंदू, मुस्लिम, क्रिश्चियन, बुद्धिस्ट हो, हम सबको वायलेंस से कुछ नहीं मिलेगा। और अगर त्रिपुरा को आगे डेवलप भी होना है तो हमें एक दूसरे के संग फाइट ना करके एक यूनाइटेड फेस देना चाहिए कि बाहर के लोग आकर त्रिपुरा में इन्वेस्ट करें, त्रिपुरा का डेवलपमेंट हो। और अगर किसी को रोकना भी है तो पार्टी को ना रोके, पार्टी एक्चुअली बांग्लादेशी घुसपैठिया रोहिंग्यास को रोके जो हमारा बच्चा का भविष्य हमसे छीन ले। मालूम करो। ডিফামেশন হয়েছে না কি হয়েছে এটা? সুজিত বাবু তো কোর্টে এখন বললেন কোনো ডিফামেশন তিনি করেননি। অ্যাট্রোসিটিস এসটিএস অ্যাট্রোসিটিস অ্যাক্টে যে মামলা সেটা উনি করেছেন। তো ট্রায়াল চলছে, লেটস সি। থ্যাংক ইউ। महाराज यही ले लेते।
मैं अपने लॉयर दिल्ली में कंसल्ट कर रहा हूँ। हाँ, किस कहाँ पे? दिल्ली में। अच्छा। और अगर दरकार होगा, क्योंकि इतना दिन हो गया है, अगर दरकार होगा तो सुप्रीम कोर्ट भी हम जाएंगे अब तो फाइल डी सी सर आप सरकार के साथ एक ही अलायंस पार्टनर के साथ हो, सरकार में रह के भी सुप्रीम कोर्ट में जाना पड़ रहा है। हाँ। ये ऐसा क्यों हो रहा है? कहीं में लिखा तो नहीं है कि दो भाई हर चीज़ में एग्री करें, अलायंस पार्टनर हर चीज़ में एग्री करें। ये हमारे लोगों का एक एक्सपेक्टेशन है कि इतना दिन हो चुका है और अभी भी कोई एक्सप्लेनेशन नहीं दिया जा रहा है। और मोर देन सरकार सुप्रीम हाई कोर्ट का डायरेक्शन है कि इलेक्शन होना चाहिए, और उसके बाद भी अगर इलेक्शन नहीं हो रहा है तो गांव में हमारे गरीब लोग सफ़र कर रहे हैं। हमें उनको जस्टिस, उनको न्याय देना है। और अगर स्टेट इलेक्शन कमीशन डिसीजन नहीं ले रहा है तो हमको सुप्रीम कोर्ट से भी न्याय लेना पड़ेगा या फिर हाई कोर्ट से न्याय लेना पड़ेगा। लेकिन मैं अलायंस के हित के लिए अपने लोगों को कष्ट में नहीं रख सकता। और दूसरी जो दूसरा क्या केस है, आई वॉज टोल्ड टू कम एंड गिव माई स्टेटमेंट regarding some statements made by an individual. I have come and done my job as a law-abiding citizen, and whenever I am allowed, whenever I am asked by the courts to come and depose, give my statement, I will do so to the best of my ability. All I want to say is that in Tripura, the people of Tripura, whether it is the Tigrasas, Bengalis, Hindu, Muslim, Christians, Buddhists, we all have to come together and take our state ahead. And I think we should do everything to ensure that our real issues are highlighted in Delhi and also across the border, and there should be peace and harmony and brotherhood in the state of Tripura amongst all communities. Sir, you said about Delhi. You have pushed one issue in Delhi. So how is the thing going on? I've been very clear that I want Tripura to progress, and I want Northeast to progress, and I want Delhi to pay attention to it. My commitment is with my people, and whatever the commitment which has been assured to us should be done as soon as possible. If it is not done, then it makes it very difficult for me to stay in power without giving anything to my people. I was chosen a task by my community, and my priority has to be the welfare of my community and my state and my region, rather than a few individuals here and there. So for me, power does not mean anything. For me, real power means power given to the community and their constitutional rights. How was the reaction of the Home Minister? He was very pleasant, he was very cordial, and he understands our problem. He is the Home Minister of India, he understands our problem, and he has expressed that there has been delays. He is admitted to delays, and he wants to solve this problem as soon as possible, and for that he has asked for some time, and he said this in front of everyone, including my MLAs, my CM and my minister as well. So today you have tweeted about some incident in Delhi on Bengali language that has been identified as Bangla. How do you react? See, people should not misunderstand that Bangla is a very rich language, and Bangla language is even the Rashtragan is written by Kavi Guru Rabindranath Tagore is in Bangla. So there is no such thing as Bangladeshi language. Urdu is being used, but Bangla script is also there. So there is no such thing as Bangladeshi language. There is a Bengali language. There are different dialects. So we should not confuse and target Bengalis on the name of which language they speak. I think any language, people should not be targeted, whether it is Kokborok, Mizo, Tamil, Telugu, Hindi or Bangla or even English. Just because they speak that language, there is no such thing as Bangladeshi script. Such things have been happening. Our people, particularly from the indigenous people from this region, they face a lot of trouble in Delhi. Should there be more awareness about our... I think the government is trying to do that, but there are ignorant people everywhere. I don't think this is the... I think no government, whether it is Congress or BJP or Samajwadi Party or any government, targets the community on the basis of language. And there are people who are racist, there are people who are not intelligent, and these people sometimes whip up certain sentiments. I don't think we should
allow them to be given such a space, and I appeal to everyone that elections will come and go, but India as a nation across languages should be united. Last question is, sir, recently there has been some disturbance in the state, particularly your party and the BJP. What is your view on it? What do you say here? I do not want violence between Tiprasas and Tiprasas. I do not want violence between Bengalis and Tiprasas. I do not want violence between CPM and BJP. I do not want violence in Tripura. So violence should always be never an option. They should, if two brothers have a disagreement, they should talk. If two neighbors have a disagreement, they should talk. When you resort to violence, then we show that there is no humanity left. I have spoken to everyone concerned, and I will never encourage violence to resort political gains. Thank you, sir. हुआ दो दिन पहले भी टाकर जला में भी हुआ और कल भी हुआ तिप्रामोता पार्टी ऑफिस को जलाया गया। तो ये जो वायलेंस हो रहा है इसके विषय में आपका क्या रिएक्शन होगा? मुझे लगता है कि जब दो भाई, आप कांग्रेस में भी हो सकते हो, बीजेपी में भी हो सकते हो, सीपीएम में भी हो सकते हो, जब एक मनुष्य बात नहीं करके वायलेंस में आता है तो मनुष्य और हैवान में कुछ फ़र्क नहीं रहता। हम लोग एक छोटे से स्टेट त्रिपुरा से हैं। आज का समय है कि तिप्रामोथा हो, बीजेपी हो, सीपीएम हो, कांग्रेस हो, हम सबको एक होकर जो बांग्लादेश से घुसपैठिया त्रिपुरा में आ रहे हैं उनको रोकना चाहिए, ना कि एक दूसरे के संग फाइट करना चाहिए। और अगर कोई डिफरेंसेस है तो बैठकर शांति से बात करना चाहिए। ये आप कर्नाटका में कांग्रेस का वर्कर बीजेपी के वर्कर को मारता नहीं, मेघालय में सीपीएम और कांग्रेस फाइट नहीं करता है, सिर्फ त्रिपुरा में ऐसा क्यों होता है? ये बहुत ख़राब कल्चर है और मैं वायलेंस के पक्ष में नहीं हूँ। मेरा पहला भी कहना था कि भाई भाई को ना मारे, पुला जाति ओलो पार्टी, मतलब पार्टी को आप बाद में रखिए, पहले भाई भाई बनिए, बात कीजिए। ट्राइबल बंगाली हो, हिंदू, मुस्लिम, क्रिश्चियन, बुद्धिस्ट हो, हम सबको वायलेंस से कुछ नहीं मिलेगा। और अगर त्रिपुरा को आगे डेवलप भी होना है तो हमें एक दूसरे के संग फाइट ना करके एक यूनाइटेड फेस देना चाहिए कि बाहर के लोग आकर त्रिपुरा में इन्वेस्ट करें, त्रिपुरा का डेवलपमेंट हो। और अगर किसी को रोकना भी है तो पार्टी को ना रोके, पार्टी एक्चुअली बांग्लादेशी घुसपैठिया रोहिंग्यास को रोके जो हमारा बच्चा का भविष्य हमसे छीन ले। थैंक यू। आता
একটু এই মাথা উড়া আজকে আমাদের সন্ধ্যার সময় আমাদের কাছে একটা খবর আসে যে রাজা পাল চৌধুরী নামে একজন ব্যক্তি, ওনার কাল ভোরবেলা ওনার বাইকটা মিসিং হয়ে যায় সার্কিট হাউস এলাকা থেকে, আগরতলা রাস্তা থেকে। তো সেই মোতাবেক আমরা খোঁজখবর নিয়ে সেটা আমরা হিউম্যান সোর্স লাগাই। তারপরে সোর্সের মাধ্যমে আমরা খবর পাই যে এখানে মোরাবাড়ি এলাকার এবং রহিমপুর এলাকার দুইটা চোর তারা এই বাইকটা চুরি করেছে। তো সেই খবর ভিত্তিতে আমরা এখানে আসি বিশালগড় থানাতে, এবং বিশালগড় থানার সহযোগিতায় আমরা জয়েন্ট রেডের মাধ্যমে আমরা দুইজন আসামিকে তাদেরকে ডিটেইন করি এবং তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা একটি জঙ্গল থেকে আমরা সেই বাইকটি যে চুরি হয়েছিল সেই বাইকটি আমরা উদ্ধার করছি। যাদেরকে মানে আটক করা হয়েছে তাদের নামগুলো কি? একজনের নাম হলো এমডি শাহিন, আর একজনের নাম কি জানি বললো, আরেকজনের নাম শরীফুল। এখন আপনারা মানে ফার্দার কি করবেন? এখন আমরা আইনানুগভাবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, এফআইআর রেজিস্টার করা, এবং এই যে বাইক লিফটিং গ্যাং এর সাথে আর কাকে জড়িত আছে তা আমরা খুঁজে তাদেরকে অ্যারেস্ট করব। আগামী দিনে আরো বাড়তে হয়তো অমলান মুখার্জি, অফিস সেক্রেটারি, ভালো পক্ষ।
সামাজিক সংস্থা আমরা যারা প্রত্যেকটা সদস্য আছি, আমরা বিগত বছরের মতো এবারও আমরা এখানে পুজোটা করছি। কী কী কর্মসূচি রয়েছে? এবং দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ থেকে শুরু করে সাধারণ মানুষের বিভিন্ন অনাথ আশ্রমে খাদ্য সামগ্রী বিতরণ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আমরা বিগত প্রত্যেক বছর চালিয়ে যাই। এবারও এটাই চলবে, এটার ব্যতিক্রম হবে। কতদিন থাকবে এবার আপনাদের পুজো? 26 তারিখ থেকে পুজো শুরু, 25 তারিখ থেকে পুজোর উদ্বোধন হচ্ছে, 31 তারিখ পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন মঠ মন্দিরের যিনি সাধু সন্তরা আছেন তাদের করকমলের দ্বারা আমাদের পুজোর উদ্বোধন হয়। বিশেষ কোনো আকর্ষণ থাকছে কি এবার? প্রত্যেক বছরের ন্যায় এবছরও সন্ধ্যা থেকেই বিভিন্ন ত্রিপুরা রাজ্যের যারা বিভিন্ন শিল্পীরা আছেন, এই শিল্পীরা তারা এখানে নিজেদের পারফর্ম করবে। তো প্রত্যেকে আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকে জানাতে চাইছি যে আপনারা প্রত্যেকে আসবেন, আমাদের পুজোয় ব্রতী হবেন, আমাদের পুজো দর্শন করতে আসবেন। আপনাদের কাছে এটাই আমাদের করজোড়ে আবেদন। বাজেট কত? বাজেটটা এটা এখনও ঠিক হয়নি। বাজেট কোনোবারই আমাদের ফিক্সড বাজেট থাকে না, এটা বছর বছর বাড়তেই থাকে। বিভিন্ন বছরের ন্যায় এবারও আমরা গণেশ বন্দনায় ব্রতী হয়েছি। এবারের আমাদের পুজো 14তম বর্ষে পা দিয়েছে। বিভিন্ন বছরের মতো এবছরও রাজ্যবাসীর কল্যাণে, বিশ্ববাসীর কল্যাণে আমরা রবীন্দ্রভুবন চৌমুহনীতে আমাদের গণেশ বন্দনায় আমরা ব্রতী হয়েছি। আমাদের শুরু হচ্ছে মায়ের আগমনে, আমাদের কুটি পুজোর মধ্য দিয়েই আমরা প্রতি বছর দুর্গাপুজোর শুভারম্ভ করে থাকি। আজকে আমাদের সেই কুটি পুজোর অনুষ্ঠানটি এখান থেকে শুরু করতে যাচ্ছি। কি থিম রয়েছে, কি কোথাকার কারিগর রয়েছে, প্রতিমা শিল্পী? হচ্ছে আমাদের এবারের থিমটা হচ্ছে মায়ানমারের একটা বুদ্ধ টেম্পল, মায়ানমারের বুদ্ধ টেম্পল, সেটাই আমরা এবার করতে যাচ্ছি। কীরকম বাজেট নিয়ে এবার আপনাদের? দেখুন, বাজেট আমাদের কোনো বছরই কোনো কিছুতে ঠিক থাকে না। আমাদের প্রতি বছর বাজেট আনলিমিটেড হয়ে থাকে। আমরা পুজোর সময় আমরা খরচ করি, আমরা যেদিন বাৎসরিক হিসাব হয় সেদিন আমাদের বাজেট থাকে। কাজেই বাজেট আমাদের কোনো বছরেই শান্তিবাড়া বরাবরই আমরা বিগ বাজেটের পুজো করে থাকি। আলোকসজ্জা কি থাকবে এবার, কোনো এক্সট্রা আকর্ষণ? আলোকসজ্জা এবার এক্সট্রা কোনো কিছু না, তা না হলেও নানা রকমের লাইটিংয়ের পুজো মণ্ডপ তৈরি এবং প্রতিমা তৈরিতে কারা রয়েছে? প্রতিমা তৈরিতে কলকাতার নবদ্বীপের নারুগোপাল দাস। প্যান্ডেল কলকাতা নবদ্বীপের সঞ্জিত দেবনাথ। আর সবের নাম সব দেখতে আমার ডর লেগে
लगभग 80-90% companies will be there. So this particular idea is to face GATT and dumping. Because after some time, all the GATT family people may come here. So to चलो ठीक है और क्या बना के लिए আগত মহারাষ্ট্র থেকে আগত শ্রী বৈদ্যনাথ রাজুস্তে মহোদয়, উনি আমাদের জয়েন্ট সেক্রেটারি অ্যান্ড কনভেনার মিনিস্টার, আমাদের প্রিয় বিধায়ক শ্রী অভিষেক দেবরায় মহোদয়, আমাদের প্রাণপ্রিয় আমাদের জেনারেল সেক্রেটারি, সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি এআইসিডি জেনারেল সেক্রেটারি শ্রী রাজীব সিং বদ্রী মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের Vice President and Chairman Annie Zone AICT আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রিয় শ্রী Annie Zone AICT আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অতিথি শ্রী মনোরায় বাসব now this is a corporate, not corporate. Corporate you are. এদিকে গেলে একটু ভালো আসলো, ওষুধের দিকে দেখতে যায়। হলো চিন্তা লাগে এত ডিস্টার্ব করে।
আগরতলাতে এটা প্রথমবার মতো ফার্মা এলএলপি এটা শুরু হয়েছে। এখানে একসঙ্গে এক ছাতার তলায় প্রায় 70টারও বেশি কোম্পানি যাদের ডিলারশিপ রয়েছে, যারা গোটা রাজ্যের যারা খুচরো ব্যবসায়ী, যারা ওষুধ বিক্রেতা, তারা এক ছাতার তলায় এসে ওষুধগুলো নিতে পারবে। এটা আমাদের জন্য যারা ব্যবসায়ীরা আছে, যারা ছোট ব্যবসায়ী যারা ওষুধের, তাদের জন্য একটা বলতে পারবো নতুন প্ল্যাটফর্ম, নতুন একটা আঙিনায় ওরা ব্যবসাটা করতে পারবে। আগে যেমন ছড়িয়ে ছিটিয়ে এক্সপেন্ডিচার বেশি যায়, যখন বিভিন্ন জায়গার থেকে ডিলার থেকে মাল তুলতে গিয়ে যেমন তাদের ট্রান্সপোর্টেশনের বিষয় থাকে বা কেনাকাটাতে যে সময়টাও যায়, এটা যাবে না। এখন কি হবে, একসঙ্গে এসে এক ছাতার তলায় অনেকগুলো কোম্পানির ওষুধ, আমরা এখানে ওরা যেটা বললেন 60-70টা কোম্পানির ওষুধ এক ছাতার তলার থেকে নেওয়া সম্ভব হবে যারা খুচরো বিক্রেতা। তো এটা আমাদের জন্য একটা সুবর্ণ বলতে পারি সুযোগ আমাদের ব্যবসায়ীদের, ছোটো ব্যবসায়ীদের। তো এটা আগামী দিন দেখা যাবে, ভালো চলবে আশা করছি আমরা। ঠিক আছে। বাইরে নিবে গা বলতে আমি 3 তারিখ রাত্রে বাইক রেখেছিলাম ওইখানে 3টা দিকে। কোন জায়গায়? তারপর 3টা কোন জায়গায়? এই তো অভয়নগর, এই যে রবীন্দ্রনাথ পার্ক আছে ওর সামনে একটু দিকে ওই জায়গায় বাইক রেখেছিলাম। যে 3টার পর্যন্ত দেখেছি ছিল বাইক, তারপরে বাইকটা আর ওখানে নেই, পাওয়া যায়। তারপর আমি ভার্বালি আমি থানাতে ইনফর্ম করেছি, তারপর এফআইআর আজকে করলাম। বাইক পেয়ে গেছি, থ্যাংক ইউ জয়নাল স্যার, তিনি অনেক হেল্প করেছেন। পুলিশের এই ভূমিকা নিয়ে কি বলবেন? জয়নাল হোসেন স্যার অভিনগর অনেক হেল্প করেছেন। আপনার নাম? আমার নাম রাজা পাল চৌধুরী। থ্যাংক ইউ। গতকালকে আমরা একটা ইনফরমেশন পেয়েছিলাম যে গত পরশু দিন রাত্রিবেলা আনুমানিক 3টার পরে আমাদের সার্কিট হাউসের কাছ থেকে একটা অ্যাপার্টমেন্টের সামনে একজন পলুটাওয়ারের কর্মচারী ভাড়া থাকে। তো উনি ওনার বাইকটা ওনার ভাড়া বাড়ির সামনে রাস্তায় রেখে উনি ঘরে গিয়েছিলেন, ততক্ষণে এই বাইকটা চুরি হয়ে যায় ওই জায়গা থেকে। তো ইনফরমেশন পাওয়ার পরে আমরা সোর্স লাগিয়েছিলাম, সোর্স লাগানোর পরে আমরা খবর পাই যে বাইকটা বিশালগড়ের দিকে আছে। তো এবং আমরা দুজনের নাম শনাক্ত করতে পারি সোর্স মাধ্যমে। তো আমরা দুজনকেই ডিটেইন করি, ডিটেইন করার পরে তারা স্বীকার করে যে তাদের সঙ্গে আরও আছে জড়িত, এবং আমরা বাইকটাকে উদ্ধার করতে পারি। তো আজকে আমরা একটা মামলা নিয়েছি কমপ্লেন্টের লিখিত অভিযোগ মূলে। তো আজকে আমরা তাদের কোর্টে প্রেরণ করছি এবং 5 দিনের রিমান্ড চাইছি তাদের যে সহযোগী আছে আরও তাদের পুরো গ্যাংটাকে আমরা আটক করার জন্য। আর একটা কেস, আমাদের একটা পুরানো কেস ছিল, আগের কেসটা 49 নম্বর কেস। ওই কেসে আমরা একজন চোর ধরেছিলাম যেটাতে স্বর্ণলঙ্কা চুরি হয়েছিল। তো তাকে রিমান্ড পাঠিয়েছিলাম 3 দিনের রিমান্ড এনেছিল। রিমান্ডেতে স্বীকারোক্তি করে যে আমাদের আরও একটা হার এবং কানের এক জোড়া দুল যেটা বাকি ছিল, এটা তার মাধ্যমে আমরা এটাও আজকে আমরা উদ্ধার করতে পেরেছি। তো এটাতে 100% আমাদের সব কিছু উদ্ধার হয়ে গেছে।
আমরা আজকে তাকে কোর্টে প্রোডাকশন করছি। বাইক চুরি গেছেন হচ্ছে এমডি শাহিম একজন, আরেকজন হচ্ছে শরীফ মিয়া, একজনের বাড়ি বিশালগড়, আরেকজনের বাড়ি রহিমপুর, বক্সনগর রহিমপুর। বাইকটা কোথা থেকে চুরি হয়েছিল বলেছিল? বাইকটা চুরি হয়েছিল আমাদের সার্কিট হাউসের কাছে একটা অ্যাপার্টমেন্টের সামনে, ওই অ্যাপার্টমেন্টে উনি ভাড়া থাকে। আমি করিমুরা মিষ্টিজন তৈরি করি, মিষ্টিজন আছে আমার। আমি সবসময় কারেন্ট অফিস একবার ঢুকাই, আমি টাইমের ভাবে পারি না, আমি করিমুরা ঢুকাই দিবার, অনলাইনে দিবে ঢুকাই, আর কারেন্ট অফিসে একবার ঢুকাই, সবসময় আমি ঢুকাই দিয়েছি এইভাবে। আজকে আমি কারেন্ট নাই, আমি আজকে পাঠাইছি 1,500 টাকা দিয়া, 1,500 টাকা দিয়ে পাঠাইছি পরে আমি 7 ইউনিট পাইছি। কারণ আমি গরিব মানুষ, আমি কি বাঁচুম? আচ্ছা, আমার 5-6টা মেয়ে, আমার সংসারটা আমি একলা চালাই। কি নাম আপনার? আমার নাম ওমর জুমনাথ, বাড়ি করিমুরা। এখন কই আছে? এখন কারেন্ট অফিস আইছি। কোন কারেন্ট অফিস? ওই যে জাঙ্গাইলা, বিশালগড় জাঙ্গাইলিয়া। কি চান এখন আপনি? এটা কি চান? এখন এটা আমি সারা দেখুক দিকে সে সারা কী করবো করুক। সবসময় তো আমি ইউনিট পাইতেছি ভালো, চলতেছি চলে যেতেছি, এরপরেও কম পাই, আর ডাক্তার তো মাইনে নিতে পারি। আজকে আমি 1,500 টাকা পাঠাইছি, একটা অটো গাড়ি পাঠাইছি, এর 50 টাকা দেওয়ান লাগবো। আগে আমার টাইমেরও হবে, আমার টাইম নাই, আমি দোকানতে বেরিয়ে পারি না। 1 লাখ সরি আমার কেউ নাই। তারা আমার 1,500 টাকা দিচ্ছি, আমার 7 ইউনিট দিচ্ছে। এখন আইছি তারা কইতেছে ম্যাডাম আইতেছে, ম্যাডাম এ থাকবো। হ্যাঁ, তারা 5 লাখ না, তারা ওই বসার লিখবে এখানে এমনি যেতে পারবে, বাসারে যাবে অনলি ফর যারা ফটো কাভারেজ করবো। পাস তো আমরা যারা ফেসবুক পেজ বা ইউটিউব বা তারা কি পাস দিই না স্যার, তারা তো ভোটে কেমনে ঢুকে এটা আপনার প্রোগ্রাম ভালো, আপনার প্রোগ্রামের মধ্যে খারাপ কিন্তু ভালোই হয় সরকার মানে কিন্তু গেটের দিকে স্যার বাসটা থেকে এরকম সবাই তো নরমালি যায়, কেউ যায় দেখতো, কেউ যায়
আমরা রাস্তা অবরোধ করছি, আমরা জলের দরকার, এরপর আমরা রাস্তার দরকার, এই কারণে আইছি। এখন প্রশাসন আইছে। এটা কোন জায়গা? এটা ভগবাননগর ডলুসরা 4 নং ওয়ার্ড। এখানের যে প্রধান আছে তানরে জানাইছিলেন? হ্যাঁ, সবরে জানাইছি। কারে কারে জানাইছেন? ভিডিও, এরপরে তারপরেও কোনো কাজ হয়েছে না? আজকে এখানে কেউ আইসেন নি? আপনারা যখন পথ অবরোধ করছেন, পথ অবরোধ করার পরে কেউ আইসেন নি? কিটা কইছে তারা? তারা একটা সুরাঙ্গ করছে, তারা রাস্তাটা ঠিক করে দেব। জলও পাঠাই, জল দপ্তরও আইছে। নমস্কার। সর্বপ্রথম আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সমগ্র রাজ্যবাসীকে শারদীয় দুর্গা উৎসবের অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের আউটখোলা যুব সংস্থা ক্লাবের পক্ষ থেকে। গত কিছুদিন আগে আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমাদের এই বছরের পুজোর যে থিম আছে সেটাকে আমরা তুলে ধরতে আমরা সক্ষম হয়েছি। তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের আউটখোলা যুব সংস্থা ক্লাবের পক্ষ থেকে আমাদের খুঁটি পূজা হয়েছে। পুজো আর হাতে গোনা কয়েকটা দিন আছে। আমাদের প্যান্ডেল নির্মাণের কাজও এই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে থেকে শুরু হতে যাচ্ছে। তার জন্য আমরা খুঁটি পূজাটা করেছি। আর সবথেকে বড় কথা হলো, আপনারা জানেন হয়তো বা এবছর আমাদের কি থিম আছে। আমাদের ভারতবর্ষের মধ্যে একটি রাজ্য অন্ধ্রপ্রদেশ, সেই অন্ধ্রপ্রদেশের মধ্যে অবস্থিত তিরুমালা পাহাড়, সেই তিরুমালা পাহাড়ে অবস্থিত তিরুপতি বালাজি মন্দির। তো আমাদের এই বছরের আউটখোলা যুব সংস্থার বিশেষ থিম থাকছে তিরুপতি বালাজি মন্দির। তাই আমি সমগ্র রাজ্যবাসীর কাছে আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব, আমাদের আউটখোলা যুব সংস্থা ক্লাবের পক্ষ থেকে সকল রাজ্যবাসীর আমন্ত্রণ রইল, আপনারা আসবেন। আমাদের এই বছরের যে বিশেষ থিম আছে তাই এসে আমাদের সঙ্গ দেবেন। তুলসী পাতা লাগলে আছে না সবার
पूज्य अज्ञान ग्रासकम ब्रह्मा गुरुदेव न संशय बकुरा चंद्रकारुहि बकुरा स उच्यते अर्थात অনুষ্ঠানের শুভ সূচনা করবেন আমাদের আজকের এই অনুষ্ঠানের যে উদ্বোধন আমাদের উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সম্মানীয় সভা অত্যন্ত স্বর্ণিম মুহূর্তকে স্মরণীয় করে রাখার যে অনুষ্ঠান আমাদের কদমতলা টাউন হলে আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমরা টুর্নামেন্ট অনুরোধ করছি সেটা পাঠ করে সকলের উদ্দেশ্যে শোনানো। নমস্কার। গুরু পূর্ণিমা 2025 উপলক্ষে সাক্ষী থাকবে জেলা তথ্য ও নেতৃত্ব বহু প্রজন্মকে আপনার হাত ধরেই অনেক প্রতিভা খুঁজে পেয়েছে, আত্মপ্রকাশের ভাষা শিল্প পেয়েছে। সবাইকে অনুরোধ করবো হাততালির মাধ্যমে আমাদের যারা আজকের এই মহতী অনুষ্ঠান যেটা হয়তো প্রথমবারের মতো এই কদমতলাতে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে যে গুরু সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা প্রথমবারের মতো এই কদমতলাতে হচ্ছে, যার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি শ্রী অপর্ণানাথ মহোদয়া এবং যার বিশেষ আপনার প্রচেষ্টায় আমাদের সবার চেতনার জন্য এই উদ্যোগের জন্য আজকের এই অনুষ্ঠান আমাদের কদমতলা চন্দ্রকোনা টাউন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার গৌরব উজ্জ্বল উপস্থিতিতে শ্রী কাজল কুমার দাস মহোদয় আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানকে। দিদি ওদিকে যাবেন, ওদিকে চাইবেন, ওদিকে 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 আমাদের হাততালি কিন্তু ফলে চলবে না, কন্টিনিউ এই হলকে আনন্দে মুখরিত করতে হবে। আমাদের অতিথিদেরকে যারা বরণ করছে সেই সময় হাততালি থামাবে না। জানাচ্ছি পাশাপাশি আমাদের এই প্রোগ্রামকে পূর্ণতা দেওয়ার লক্ষ্যে উত্তর ত্রিপুরা জেলা পরিষদ কদমতলা আরডি ব্লক পঞ্চায়েত সমিতি যেভাবে সহযোগিতায় এগিয়ে এসেছেন এবং আজকের এই প্রোগ্রামটা যত উপযুক্ত সম্মান প্রদর্শন করার জন্য ব্যবস্থা পরিষদ উত্তর ত্রিপুরা সভাধিপতি অপর্ণাদি এবং আমাদের কদমতলা আরডি ব্লকের যিনি পঞ্চায়েত চেয়ারপারসন এবং পঞ্চায়েত সমিতি মিহিরলাল নাথ মহাশয়কে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে অসংখ্য অসংখ্য নমন জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান বাগনা মালাকার নাথ মহোদয়া, উপস্থিত আছেন আমাদের উত্তর ত্রিপুরা
শিক্ষা দপ্তরের যিনি ডেপুটি ডাইরেক্টর, এই এলাকার অত্যন্ত সজ্জন সমাজসেবী আমাদের দিলীপ তাঁতি, উপস্থিত আছেন আমাদের এই কদমতলা। গুরুজনকে সম্মান করবে, ততই তোমরা একটা আদর্শ মানুষে পরিণত হবে। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, এই যে আমার ছাত্রছাত্রীরা, তোমরা আমাদের সম্পদ, তোমরা আমাদের ভবিষ্যৎ, তোমরা আরো এগিয়ে যাও, সঠিক পথে চলো, পড়াশোনার মাধ্যমে দেশ গড়ার কারিগর হিসেবে তোমরা কাজ করবে বলে আমার বিশ্বাস। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এই কদমতলা আইডি ব্লক থেকে শুরু করে যারা সমাজসেবী রয়েছে। আপনারা আমাদের এই অনুষ্ঠানকে এত সুন্দর, এত মানে ফিনিশিং, স্টার্টিং থেকে ফিনিশিং পর্যন্ত এত সুন্দরভাবে সাজগুজ থেকে শুরু করে সার্বিকভাবে সহযোগিতা করেছে। তো আপনাদের সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি কদমতলা হায়ার সেকেন্ডারি স্কুল শিক্ষক মহাশয়, উনি বসে আছেন, ওনাদের নাম আমার সঠিক জানা নেই, অত্যন্ত সহযোগিতা করেছেন। আমরা যেভাবে ওনাকে মানে আশ্বস্ত করেছিলাম যে ছাত্রছাত্রী দিয়ে আমার ঘরটাকে সাজিয়ে দেবেন, এবং শুধু তিনি তাই করেননি, কিভাবে ছাত্রছাত্রীরা বসে সুশৃঙ্খলিতভাবে নীরবভাবে ওরা সেই অনুষ্ঠান দীর্ঘক্ষণ থেকে চলছে। তো আমি বক্তব্য একদম সংক্ষিপ্তভাবে রাখবো, এবং আমার পূর্বে যারা আলোচনা রেখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আজকে এই প্রোগ্রামের বিষয়বস্তু সকলের কাছে তুলে ধরেছে। তো আজকে সবাই যিনি সভাপতিত্ব করছেন এই কদমতলা আইডি ব্লকের চেয়ারম্যান শ্রদ্ধেয় মিহির রঞ্জন নাথ মহাশয় রয়েছেন, উত্তর ত্রিপুরা জেলার আমাদের অভিভাবক বিশিষ্ট সমাজসেবী শ্রদ্ধেয় কাজল দাস মহাশয়, বিশিষ্ট সমাজসেবী শ্রদ্ধেয় দিলীপ তাঁতি মহাশয় রয়েছেন, কদমতলা প্রধান ভাবনা মালাকার নাথ মহোদয়া এখানে রয়েছেন, আমাদের এডিএম সাহেব এবং তথ্য সংস্কৃতি দপ্তরের ডেপুটি ডাইরেক্টর এবং এডুকেশন ডিপার্টমেন্টের আধিকারিক। আমার সামনে রয়েছেন আমাদের আজকে আমাদের যে গুরুরা আমরা আমন্ত্রণ জানিয়েছি, ওনাদের চরণ ধুলো আমরা পেয়েছি। আমি গর্বিত, আমি ব্যক্তিগতভাবে পিতৃতুল্য গুরুদেবদের আমি নত মস্তকে প্রণাম জানাচ্ছি। আমি এখানে উপস্থিত যারা রয়েছেন আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসলে তোমাদেরকে পেয়ে অত্যন্ত ভালো লেগেছে, কারণ এই প্রোগ্রামটাই শিক্ষণীয় প্রোগ্রাম। তোমরা কিভাবে সুন্দর ভবিষ্যৎ তৈরি করবে পড়াশোনা। অপর্ণা দিদি, উপস্থিত আমার ছোট ভাই মিহিরদা এবং সভাপতি কাজলদা, তাছাড়া এখানে উপস্থিত বিভিন্ন শিক্ষা অধিকর্তাগণ এবং আমার মা, ভাই, বোন এবং শিক্ষার্থী ভাই বোনেরা জানাচ্ছি। পাশাপাশি আমাদের এই প্রোগ্রামকে পূর্ণতা দেওয়ার লক্ষ্যে উত্তর ত্রিপুরা জেলা পরিষদ, কদমতলা আরডি ব্লক, পঞ্চায়েত সমিতি যেভাবে সহযোগিতায় এগিয়ে এসেছে, এবং আজকের এই প্রোগ্রামটা যত উপযুক্ত সম্মান প্রদর্শন করার জন্য ব্যবস্থা পরিষদ উত্তর ত্রিপুরা সভাধিপতি অপর্ণাদি এবং আমাদের কদমতলা আরডি ব্লকের যিনি পঞ্চায়েত চেয়ারপারসন এবং পঞ্চায়েত সমিতি মিহিরলাল নাথ মহাশয়কে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে অসংখ্য অসংখ্য নমন জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান বাগনা মালাকার নাথ মহোদয়া, উপস্থিত আছেন আমাদের উত্তর ত্রিপুরা শিক্ষা দপ্তরের যিনি ডেপুটি ডাইরেক্টর, এই এলাকার
অত্যন্ত সজ্জন সমাজসেবী আমাদের দিলীপ দাতি উপস্থিত আছেন আমাদের এই কদমতলা। আমি উনাকে অসংখ্য অভিনন্দন জানাই এত কর্মব্যস্ততার মধ্যেও এই এত সুন্দর একটা প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি অভিনন্দন জানাই এই হলে যারা গুরুজন তুল্য আমাদের মা বাবা, যারা প্রাক্তন বর্তমান শিক্ষক, এই মঞ্চে যাদেরকে সংবর্ধনা দেওয়া হবে আমি তাদের চরণ ছুঁয়ে প্রণাম জানাই। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আগামী দিনের ভবিষ্যৎ বর্তমানে যারা ছাত্রছাত্রী ভাই ও বোনেরা তোমাদেরকে অশেষ স্নেহ এবং আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি। এই গুরু পূর্ণিমা আমরা জানি 2025 সালে 10 জুলাই আষাঢ় মাসের পূর্ণ শুক্ল পক্ষে এই গুরু পূর্ণিমা দিবসটা আমরা পালন করি। সেটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে পৌরাণিক বিষয়। আমাদের যিনি মহাভারত রচয়িতা, আমাদের ব্যাসদেব ধর্মে যারা ধর্মাবলম্বী তাদের মুখ্য এই গুরু পূর্ণিমা। জৈনদের মধ্যে আমাদের পার্শ্ববর্তী ভুটান, নেপাল এবং সনাতনী যারা, তাদের মধ্যে বিশেষভাবে এই গুরু পূর্ণিমাকে অত্যন্ত শ্রদ্ধার সহিত প্রতি বছর আমরা সেটা পালন করি। পাশাপাশি আমরা গুরু বলতে কাদেরকে বোঝায়? আমরা প্রথমত তাদেরকে শিক্ষক, যাদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, ওনারা হচ্ছেন প্রথম শিক্ষাগুরু। কিন্তু এই গুরু পূর্ণিমায় তাদেরকে আমরা কেন সম্মান প্রদর্শন করব? সেখানে তো আমাদের এই ভারতবর্ষে দিবস একটা ডে পালন করা হয়। গুরু পূর্ণিমা এমন একটা বিষয়, এখানে আমার পূর্ববর্তী বক্তা বিস্তারিত বলেছেন, আমি সেই দিকে যাব না। আমি শুধু আপনাদেরকে সবিনয় অনুরোধ করব, আমি প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা আলোচনায় আমি সেটা উপস্থাপন করার চেষ্টা করি। তাদেরকে আমরা সম্মান প্রদর্শন করব, কিন্তু সবচেয়ে বড় যিনি গুরু, আমাকে হাতে করে দিয়েছে, যে এবিসিডি শিখিয়েছে, যে ওয়াজ রসুলবিদ্রি শিখিয়েছে, সেই ঘরের মা আমার প্রথম শিক্ষাগুরু। আগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যে বাবা, উনি হচ্ছেন আমার প্রথম শিক্ষাগুরু। আমি উনাকে অসংখ্য অভিনন্দন জানাই এত কর্মব্যস্ততার মধ্যেও এই এত সুন্দর একটা প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি অভিনন্দন জানাই এই হলে যারা গুরুজন তুল্য আমাদের মা বাবা, যারা প্রাক্তন বর্তমান শিক্ষক, এই মঞ্চে যাদেরকে সংবর্ধনা দেওয়া হবে আমি তাদের চরণ ছুঁয়ে প্রণাম জানাই। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আগামী দিনের ভবিষ্যৎ বর্তমানে যারা ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, তোমাদেরকে অশেষ স্নেহ এবং আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি। এই গুরু পূর্ণিমা আমরা জানি 2025 সালে 10 জুলাই আষাঢ় মাসের পূর্ণ শুক্ল পক্ষে এই গুরু পূর্ণিমা দিবসটা আমরা পালন করি। সেটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন
যে পৌরাণিক বিষয়, আমাদের যিনি মহাভারত রচয়িতা, আমাদের ব্যাসদেব ধর্মে যারা ধর্মাবলম্বী তাদের মুখ্য এই গুরু পূর্ণিমা। জৈনদের মধ্যে আমাদের পার্শ্ববর্তী ভুটান, নেপাল এবং সনাতনী যারা, তাদের মধ্যে বিশেষভাবে এই গুরু পূর্ণিমাকে অত্যন্ত শ্রদ্ধার সহিত প্রতি বছর আমরা সেটা পালন করি। পাশাপাশি আমরা গুরু বলতে কাদেরকে বোঝায়? আমরা প্রথমত তাদেরকে শিক্ষক, যাদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, ওনারা হচ্ছেন প্রথম শিক্ষাগুরু। কিন্তু এই গুরু পূর্ণিমায় তাদেরকে আমরা কেন সম্মান প্রদর্শন করব? সেখানে তো আমাদের এই ভারতবর্ষে দিবস একটা ডে পালন করা হয়। গুরু পূর্ণিমা এমন একটা বিষয়, এখানে আমার পূর্ববর্তী বক্তা বিস্তারিত বলেছেন, আমি সেই দিকে যাব না। আমি শুধু আপনাদেরকে সবিনয় অনুরোধ করব, আমি প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা আলোচনায় আমি সেটা উপস্থাপন করার চেষ্টা করি। তাদেরকে আমরা সম্মান প্রদর্শন করব, কিন্তু সবচেয়ে বড় যিনি গুরু, আমাকে হাতে করে দিয়েছে, যে এবিসিডি শিখিয়েছে, যে ওয়াজ রসইবিদ্যি শিখিয়েছে, সেই ঘরের মা আমার প্রথম শিক্ষাগুরু। আগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যে বাবা, উনি হচ্ছেন আমার প্রথম শিক্ষাগুরু।